হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা অধ্যায় 7 নিয়ে কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, অধ্যায় 7 নিয়ে কথা বলছিলাম। আমি অধ্যায় 4 ভুলবশত ওপেন করে রেখেছি, দাঁড়াও। ওকে, অধ্যায় 7-এর আলোচনা ইনশাল্লাহ আমাদের আজকের লাইভ সেশনে আমরা অধ্যায় 7-এর আলোচনা করব। তো সবাই একটু আমাকে জানাও ভিডিও এবং অডিও ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে এটা জানাও। আমি দুঃখিত একটু দেরি হওয়ার কারণে, একটু আমাকে জানাও সবাই যে ভিডিও অ্যান্ড অডিও ঠিকঠাক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, ওকে, ভিডিও অডিও ঠিক আছে কিনা। আর বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে ওরা লাইভে চলে আসতে পারে, ঠিক আছে? ক্লাসে যেন চলে আসতে পারে। বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে ফেলো। আর তোমাদের আজকে আমার ক্লাসের স্লাইড দিয়ে দিব, বইয়ের পিডিএফ দিয়ে দিব, যাতে তোমাদের অঙ্ক করতে বা ক্লাস করতে খুব একটা কষ্ট না হয়, ঠিক আছে? ওকে, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, ভালো লাগলো অনেক। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এর মধ্যে তো ক্লাস নেওয়া হয় নাই। ওকে, আচ্ছা, সবার পারফরমেন্স ভালো থাকলে ইনশাল্লাহ আমার সাথে আরও অনেক দেখা হবে। পারফরমেন্স ভালো না থাকলে আমার সাথে দেখা কম হবে, এটা হচ্ছে মূল কথা। এই জন্যে সবাই একটু চেষ্টা করো লাইভের পারফরমেন্স, তোমাদের পারফরমেন্স ঠিক রাখার জন্যে। আচ্ছা, আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছ তোমরা সবাই? একটু আমাকে এটা জানাও প্লিজ। হ্যাঁ, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না এবং তোমরা ঠিকঠাক মতো শুনতে পারছো কি না সেটা সবাই একটু আমাকে জানাও। আর আজকে আমরা ইনশাল্লাহ, ওকে, আচ্ছা, ওকে, আজকে ইনশাল্লাহ ব্যাপক ভালো একটা ক্লাস আমরা ইনশাল্লাহ তোমাদেরকে উপহার দিতে পারবো। আর সেই ধারাবাহিকতায় আমি একটু দেখতে চাচ্ছি ভিডিও অডিও সব ঠিকঠাক আছে কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর সবাই ভালো আছো তো নাকি? সবাই ভালো আছো কিনা একটু বলো। সবাই ভালো আছো কিনা সেটা একটু বলো। ওকে, ইটস গুড, মাশাল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। একটু ইয়া করতে হবে। নাও পারফেক্ট। আচ্ছা, তো আমরা আজকে কি আলোচনা করব সবাই একটু মনে রাখো। আজকের ক্লাস কন্টেন্টে আমরা 7.1 এবং 7.2 যে অধ্যায়টা আমাদের সম্পূর্ণ অধ্যায়, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সাধারণ সমাধান, এই পার্টে 7.1 নিয়ে তো আমরা ক্লাস নিয়েছি কয়েকটা। তো 7.1-এ আরও একটা ক্লাস নিব যেখানে আমরা সৃজনশীলের জন্য বড় বড় অঙ্কগুলো তোমাদের করিয়ে দিব। আর আজকে হচ্ছে যেহেতু ঈদের পরে প্রথম ক্লাস, অনেক দিন পরে তোমরা পড়াশোনায় ব্যাক করেছো আমার সাথে, আর সেই জন্য আজকে আমরা একটা ইউনিক লেকচার নিব এবং একটা অধ্যায় 7.1-এর এবং 7.2-এর যে 7.2 যেখানে অধ্যায়ের নামই হচ্ছে সাধারণ সমাধান, এই অধ্যায়ের অঙ্কগুলো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আর আমি চাই প্রত্যেকে লাইভের শেষ পর্যন্ত থাকবে। আর আমি একটু গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তুমি যদি লাইভের শেষ পর্যন্ত ক্লাসটা করো তাহলে তুমি যে বড় সুবিধা পাবে সেটা হচ্ছে লেকচার শেষ হইতে হইতে ক্লাসেই তোমার ফুল পড়াটা হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসে ফুল পড়া ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো সবাই বা সবাইকে আমি লাইভে যাচ্ছি, শেষ পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, ওকে, তো আচ্ছা, তো আমরা ক্লাস কন্টেন্টে চলে আসি। 7.2 চলে আসি আলোচনা পর্বে। 7.2 সাধারণ সমাধান। 7.1-এর বাকি যেটুকু অংশ আছে এগুলো আমরা আরেকটা ক্লাসে কন্টেন্টের সাথে কমপ্লিট করে দিব। 7.2 সাধারণ সমাধান। ওকে, লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্টে জানাও তো আমাকে, লেখা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। ডিয়ার স্টুডেন্টস, লেখা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও। আচ্ছা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, লেখা এবং কথা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, সো সো আমরা এবার চলে আসি সাধারণ সমাধানের অ্যাকচুয়ালি পারপাসটা কী, কাজটা কী, বা এই অর্থে আমরা কী শিখতে যাচ্ছি এটা একটু আমি ফার্স্টলি বলি। সেটা হচ্ছে সাধারণ সমাধানের পারপাসটা হচ্ছে এরকম যে আমাদের ত্রিকোণমিতিক যে রাশিগুলো আছে এবং সেখানে তুমি দেখবা যে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে সাইনের সর্বোচ্চ মান +1 হয়, সর্বনিম্ন মান -1 হয়, এর মধ্যে কিন্তু মান চলে, আর বাইরে কিন্তু মানটা যায় না। এবং এক্ষেত্রে অসংখ্য অ্যাঙ্গেলের জন্য একই রকমের অ্যাঙ্গেল পাওয়া যায়, মান পাওয়া যায়। মিনস হচ্ছে এরকম যে ধরো যে sin 30 ডিগ্রি, এক্সাম্পল দিই, যে sin 30 ডিগ্রি এটার ভ্যালু কত আসে? হাফ। আবার একই সাথে sin 150 ডিগ্রি এটার ভ্যালু কিন্তু হাফ আসে। আবার তুমি যদি বলো যে sin 390 ডিগ্রি
এটার ভ্যালুও হাফ আসে, এবং এরকম অসংখ্য অ্যাঙ্গেলের জন্য আমাদের সাইনের ক্ষেত্রে মান আসবে হাফ। এবং এইটা যদি তুমি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাও, আমি তোমাকে একটা শর্ট গ্রাফ তোমাদেরকে দেখাই। ওকে, একটা শর্ট গ্রাফ তোমাদেরকে দেখাই। তো এইটা ধরো যে সেই হাফ ভ্যালু, এবং এখানে এই অ্যাঙ্গেলের জন্য হাফ, এদিকে হচ্ছে থিটা, তাই না, আর এদিকে হচ্ছে ভ্যালু, এবং এখানে কিন্তু সেম হাফ। আবার এইখানে দেখো এই যে হাফ ভ্যালুটা আসবে, আবার এখানে হাফ আসবে, এবং এই হাফের যে ব্যাপারটা এটা কিন্তু এই পাশেও ইনফিনিটি, আর এদিকে কিন্তু আছে ইনফিনিটি। এরকম অসংখ্য অ্যাঙ্গেলের জন্য স্পেসিফিক একটা রেজাল্ট বা একটা ভ্যালু, সেটা হচ্ছে হাফ আসতেছে। হাফ বাদ দাও আরও, যে এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ ভ্যালু সাইনের কত +1, সর্বনিম্ন ভ্যালু সাইনের -1। +1 থেকে -1 পর্যন্ত যে কোনো একটা মানও তুমি নিতে পারো, সেটার ক্ষেত্রেও কিন্তু সেম লজিক অ্যাপ্লিকেবল। ধরো এখানে হচ্ছে তুমি √3/2 নিলা, এবং সেক্ষেত্রে এই যে এটা তো -√3/2 হবে, যেহেতু নেগেটিভ পাশ। সো এই জায়গায় দেখো এই যে এই পয়েন্টটা আসছে, ধরো যে এটার জন্য একই পয়েন্ট অনেকগুলো অ্যাঙ্গেলের জন্য, যে অ্যাঙ্গেলের জন্য পাওয়া যাবে। সো সামারি কথা হচ্ছে এরকম অসংখ্য অ্যাঙ্গেলের জন্যে স্পেসিফিক একটা রেজাল্ট পাওয়া যায়, স্পেসিফিক একটা রাশি পাওয়া যায়। তো এই যে অসংখ্য অ্যাঙ্গেলের জন্য স্পেসিফিক রাশিটা পাচ্ছি, এই অসংখ্য অ্যাঙ্গেলকে একটা নির্দিষ্ট শর্তের মাধ্যমে, কি বললাম, একটা নির্দিষ্ট শর্তের মাধ্যমে, একটা নির্দিষ্ট ইকুয়েশনের মাধ্যমে বা একটা নির্দিষ্ট এক্সপ্রেশনের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো বা শিখাবো। এবং এটাই হচ্ছে সাধারণ সমাধান অধ্যায়ের পারপাস। এই অধ্যায়টা করার, অঙ্কগুলো করার পারপাসই হচ্ছে এটা, যে আমরা অ্যাকচুয়ালি অসংখ্য ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের জন্য যে স্পেসিফিক একটা রেজাল্ট আসে, এই রেজাল্টটা কীভাবে বের করতে পারবো। যে তোমাকে যদি আমি বলে দিই যে ধরো cos হাফ, ওকে, cos থিটা সমান, তোমাকে যদি আমি বলে দিই cos থিটা সমান হাফ, এখন এখানে থিটা এর কোন কোন মানের জন্যে কজের ভ্যালু হাফ আসবে, এরকম যদি তোমাকে আমি বলি যে 50টা ভ্যালু বের করো, থিটার এরকম 50টা ভ্যালু বের করো, যেই ভ্যালুগুলো ইউজ করলে কজের জন্য সেটার ভ্যালু হাফ আসবে। তুমি নিজে করতে গেলে হয়তো 5-6টা ভালো মতো করবা, শর্টকাটে করে ফেলতে পারবা, বাট এরপর এগুলো করতে একটু কষ্ট হবে। তো ওই জন্যে ওইখানে যদি তোমাকে আমি একটা সহজ শর্ত দিয়ে দিই, একটা স্ট্রাকচার দিয়ে দিই, যে স্ট্রাকচারে বেসিক্যালি একটা মান ইনপুট করলে আউটপুটে ভ্যালু চলে আসবে, এবং খুব ইজিলি তুমি এই অসংখ্য অ্যাঙ্গেল বের করতে পারবা, সেক্ষেত্রে তোমার কাজটা খুব ইজি হয়ে যাবে। এবং এই টাইপের যত বিগ ক্যালকুলেশন আসবে, সেগুলো তোমার কাছে অনেক সহজ বোধগম্য হয়ে যাবে। তো সেই পার্টটা ক্লিয়ার করার জন্যই মূলত সাধারণ সমাধান অধ্যায়টা আমাদেরকে আলোচনা করতে হয় বা শিখতে হয়। ওকে, তো আমি আশাবাদী তোমরা সাধারণ সমাধান অধ্যায়টা পারপাসটা কি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা, না ভিডিওটা তো এখানে ঠিক আছে, আমি তো ঠিক দেখতে পাচ্ছি আসলে। আচ্ছা, ওকে, তো তাহলে একটু বলো সাধারণ সমাধানের পারপাসটা কি সেটা বুঝতে পারছি, যে সাধারণ সমাধান অধ্যায় অ্যাকচুয়ালি কাজটা কি, বা এই অধ্যায়ে আমরা কি শিখতে যাচ্ছি সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আমি আচ্ছা, ওকে, সাধারণ সমাধান অধ্যায় অ্যাকচুয়ালি আমরা কি শিখতে যাচ্ছি সবার কাছে কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে শর্তগুলো আস্তে আস্তে দেখাবো। দেখো, শর্তগুলো আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, লক্ষ্য করো, খুব কঠিন কিছু না, খুব সহজ জিনিস, খুব সহজভাবে দেখাবো, এবং তোমাদের কাছে খুব সহজ লাগবে ইনশাল্লাহ। তো কয়েকটা সূত্র, কয়েকটা না, অ্যাকচুয়ালি মোট 6টা সূত্র মূলত মুখস্থ করতে হয় বা শিখে রাখতে হয় এই অধ্যায়টা ভালোভাবে শেখার জন্য। এবং আমি 6টা সূত্রেই ব্যাখ্যা দিব, তোমরা আমার সাথে সাথে একটু সূত্রগুলো লিখে ফেলো। ওকে, তোমরা আমার সাথে সাথে একটু সূত্রগুলো লিখে ফেলো, আমি সূত্রগুলোর শর্ট ব্যাখ্যাও দিয়ে দিব। তো ফার্স্ট সূত্র, সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, n বিলংস টু z। সেকেন্ড শর্ত বা সেকেন্ড সূত্র, cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n + 1 of π/2, n বিলংস টু z। অ্যান্ড tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই + 1 n পাই, দ্যাট ইজ n বিলংস টু z। এই হচ্ছে প্রথম 3টা সূত্র, যে 3টা সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। এবং এটা কখন অ্যাপ্লিকেবল? যখন 0 সামথিং অ্যাঙ্গেল ইকুয়াল টু যদি 0 হয়। এখন তুমি বলতে পারো তাহলে সেক, কোসেক, কট এগুলো কই গেল? ওগুলা আলাদা করে সূত্র এস্টাবলিশ করা যায়, বাট ওগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সাইন, কস এবং টেনে নিয়ে আসবো। তাহলে আমাদের সূত্র কম মুখস্থ করতে হবে, আমাদের প্রেশার কম যাবে, এবং আমরা ভালো আউটপুট ইনশাল্লাহ পরীক্ষা হলে পাবো। কারণ এমনিতে প্রচুর সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হয়, তাই না? যথেষ্ট কষ্টকর, এবং এত সূত্র মুখস্থ রাখাটাও কোয়াইট ডিফিকাল্ট। তো যত কম সূত্র মনে রেখে যত বড় অধ্যায় শেষ করা যায়, এটা একটা ভালো ব্যাপার হবে তোমার জন্য ইনশাল্লাহ, এবং ম্যাথ লার্নিংয়ের জন্য এটা খুব ভালো ব্যাপার হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। তো তাহলে আমরা এই 3টে সূত্রের ব্যাখ্যা তোমাদেরকে আমি একটু পরে দিচ্ছি, একটু পরে এখনই দিয়ে দিচ্ছি, তারপর বাকি 3টে সূত্র তোমাদেরকে দেখাবো। তো এখানে ব্যাখ্যা পার্ট দেখো, দেখো যে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু কত আসে? 0। সাইন 180 ডিগ্রি, সেটার ভ্যালু 0। সাইন 360 2 পাই, সেটার ভ্যালু 0।
সাইন 3 পাই, এটার ভ্যালু কত 0। তাহলে এখান থেকে তুমি বলতে পারবা যে সাইন n পাই এটার ভ্যালু অ্যাকচুয়ালি 0। তার মানে তখন এই যে থিটা, এই থিটাটা অ্যাকচুয়ালি তখন তুমি বলতে পারবা থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই। তখন তুমি স্পেসিফিক্যালি এই কথাটা বলতে পারবা থিটা ইকুয়াল টু n পাই, এবং এই জিনিসটা এভাবে আসছে, ঠিক আছে, এই জিনিসটা এভাবে আসছে বা এভাবে আমরা এটাকে ব্যাখ্যা দিই। ওকে, এই জিনিসটা এভাবে আসছে এবং আমরা এটাকে এভাবে ব্যাখ্যা দিই। তোমরা কথাটা বুঝতে পারছো কিনা সেটা একটু আমাকে বলো। যে কথাগুলো এখন লিখলাম বা বললাম এই কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কথাগুলো? আমার কথা আটকাচ্ছে কেন বলতেছে, আমি এখানে যেটা দেখছি এখানে ঠিক দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোমরা কয়েকজন বলছো আটকে যাচ্ছে, ব্লার হচ্ছে, বাট এখানে জিনিসটা তো ঠিক দেখা যাচ্ছে। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না, আমি নিচেটা আবার ঠিক করছি। ওমা, এটা চলে গেছে কেন? ওকে, দাঁড়াও। আচ্ছা, তোমরা ওকে, আচ্ছা, হ্যাঁ, তোমরা কি ফার্স্ট কথাটা আমি যে n পাইয়ের কথাটা যেটা বললাম, সাইন 0-র জন্য 0, সাইন 180-র জন্য 0, সাইন 2 পাইয়ের জন্য 0, 3 পাইয়ের জন্য 0, সেক্ষেত্রে থিটার কেসে 0টা আসতেছে অ্যাকচুয়ালি 0, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, ডট ডট n পাই। তার মানে এখানে সাইন থিটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি n পাই বলা যাবে। এবং একই লজিক তুমি 10-এর জন্য চিন্তা করো। ওকে, এটা একটু লোড হোক, 10-এর জন্য চিন্তা করো। 10-এর জন্য তুমি যদি চিন্তা করো, আচ্ছা, ওকে, সেক্ষেত্রে দেখো, আচ্ছা আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা সামহাও ওই সময় হ্যাং করছে যে এটা চলে গেছে। আচ্ছা, তো সাইনের প্রমাণ, ওকে ওকে, এবার 10-এর প্রমাণটা দেখো, একই প্রমাণ, 10-0 সমান কত আসে ভাই? 0। 10-180 এটার ভ্যালু কত আসে স্টুডেন্টস? 0। 10-2 পাই এটার ভ্যালু 0। 10-3 পাই এটার ভ্যালু 0। তাহলে এখান থেকে তুমি ইজিলি n পাই ইকুয়াল টু 0 লিখতে পারবা। ওকে, তার মানে সুতরাং থিটা ইকুয়াল টু n পাই, থিটা ইকুয়াল টু n পাই। ওকে, আমরা এই কথাটা অবশ্যই বলতে পারবো বা বিশ্বাস করি বা এটা বুঝতে পারছি আশা করি, তাই না? সো আচ্ছা, ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এটা ক্লিয়ার করলাম 10 থিটার কেসটা। এখন দেখো কজের ক্ষেত্রে তুমি যদি ব্যাখ্যা চাও, একই লজিক তুমি ব্যাখ্যা দিতে পারবা। আচ্ছা, তো কজের ক্ষেত্রে বলো, কজ 90 এটার ভ্যালু 0, কজ 3π/2 এটার ভ্যালু 0, কজ 5π/2 এটার ভ্যালু 0। তো এখান থেকে অ্যাকচুয়ালি কজের ক্ষেত্রে বেজোরগুলো আসতেছে না। দেখো আমি আরেকটা এক্সাম্পল লিখি, কজ 7π/2 এটার ভ্যালু 0। এখান থেকে তুমি বলতে পারবা যে কজ 2n + 1 of π/2 এটার ভ্যালু 0। ওকে, এটার ভ্যালু 0। তার মানে এখান থেকে লিখতে পারবো কজের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 2n + 1 of π/2। এবং এখানে n বিলংস টু জেড বা পূর্ণ সংখ্যা কেন লেখা হচ্ছে? কারণ এই যে এখানে এই যে আমাদের সহগগুলো পূর্ণ সংখ্যাই আসলে এখানে আসতেছে, অন্য ফ্র্যাকশনাল সংখ্যা দিলে এখানে লজিকটা মিলবে না। এই জন্য অবশ্যই কোয়েশ্চেনের ক্ষেত্রে বা এই অঙ্কগুলোর ক্ষেত্রে n বিলংস টু জেড এটা ইউজ করতে হবে। অবশ্যই এখানে ডিয়ার স্টুডেন্টস কি ইউজ করতে হবে? লাস্টে n বিলংস টু জেড। সো তোমরা যদি সবাই এই কথাটা মানে জাস্ট সিম্পল একটা জিনিস এবং মনে থাকবে কিন্তু ইনশাল্লাহ, তাই না? আমি অঙ্ক অনেক করাবো, মুখস্থ হয়ে যাবে, বিশ্বাস রাখো। ওকে, সো এই অঙ্কগুলো ওকে কিনে একটু কমেন্ট বক্সে আমাকে জানাতো। যদি ওকে হয় এই কথাগুলো একটু ওকে লেখো দ্রুত, এই কথাগুলো যদি ওকে হয় দ্রুত একটু ওকে লেখো। আচ্ছা, ওকে, এই কথাগুলো ওকে কিনে একটু দ্রুত ওকে লেখো। ওকে যদি হয় দ্রুত একটু ওকে লেখো। আচ্ছা, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, একটু দ্রুত ওকে লেখো যদি এই কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারো। আজকে আসলে ইন্টারনেট সমস্যা করছে, এটা সত্য, এটা আমার, কারণ আমি নিজে তো এটা দেখেছি। আর বৃষ্টি হইলে আসলে এই সমস্যাটা হয়, এটা ঠিক। এইখানে অনেকেই হয়তো লাইভ এই জন্য থাকতে পারছে না, বা পরে হয়তো রেকর্ডেড দেখে নিবে বা চাইলেও করতে পারছে না লাইভটা, এটা আমি বুঝি। তো আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা, ওকে ওকে, মাশাল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে আচ্ছা আচ্ছা সাইনটা মিস করছো, সমস্যা নেই, আমরা ক্লাসটা তো সেফ থাকবে, পেয়ে যাবা। আচ্ছা, তো এবার এখানে সূত্রের পরের 3টা সূত্র দেখো ডিয়ার স্টুডেন্টস, এর পরে 3টা সূত্র আমরা তোমাদের সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি। দেখো, ওকে, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 ইন্টু আলফা। লিখে রাখো, সূত্রগুলো লিখে রাখো। ওকে, তারপর
cos থিটা ইকুয়াল টু cos, আমি ব্যাখ্যা দিব কিন্তু ইনশাল্লাহ, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এবং টেন থিটা সমান 10 আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তো দেখো স্টুডেন্টস, এইখানে বাকি এই তিনটা সূত্র পর্যন্ত শিখতে পারলে জ্ঞানজাম শেষ। হ্যাঁ, এই তিনটা পর্যন্ত। আর π/2 এর জন্য তিন সূত্র শিখে রাখা লাগে, সেটা এমসিকিউ করানোর সময় আমি আর বলে দিব। এখন মোটামুটি বইয়ের অঙ্কগুলো করার জন্য এটুকু পর্যন্ত হইলে অলমোস্ট ওকে। তো আমি একটা ব্যাখ্যা দিই, দেখো স্টুডেন্টস, ব্যাখ্যা দিলে তোমাদের কাছে জিনিসটা একটু সহজ মনে হবে, তাই না? আচ্ছা, ওকে, আশা করি এখন পর্যন্ত কঠিন লাগছে না, বাট যতটুকু সহজ করা যায়, তাই না? টার্গেট কি, যতটুকু তোমাদের কাছে এটা সহজ করে তোলা যায়। আচ্ছা, তো লক্ষ্য করে এখানে ধরো এই যে আমি সাইনের প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে সাইন থিটা সমান হাফ। ওকে, এই হাফকে তুমি কত লিখতে পারবা দেখো তো, সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু সাইন থিটা, লক্ষ্য করো সবাই। ওকে, তাহলে এখানে আমি এটার কেসে সাইন থিটা সমান 30 ডিগ্রি কেসে আমাদের দেখো এই যে ইউনিটটাকে হচ্ছে বা মিনিমামটাকে আমরা আলফা হিসেবে রাখবো। এই শর্ত যে এন পাই 180, যেহেতু 30 ডিগ্রি দিছি, প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা মান হচ্ছে 30 ডিগ্রি, n বিলংস টু জেড। ওকে, সুতরাং থিটা ইকুয়াল টু এরকম শর্ত আসলো, থিটা মান 180। ওকে, আমি যেহেতু এখানে 30 ডিগ্রি দিছি, এই জন্য 180 লিখলাম। এখন বলো n ইকুয়াল টু 0 হলে, দেখো স্টুডেন্টস, দেখো থিটা ইকুয়াল টু 0 হলে এই রাশির মান 0 হয়ে যাবে। মাইনাস 1 টু দি পাওয়ার 0, খুব সহজ কথা, মাইনাস 1 টু দি পাওয়ার 0, সেটা কি হয়ে যায়, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার ভ্যালু তো 1 হয়, তাহলে এটার ভ্যালু 1, তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকতেছে 30 ডিগ্রি। আচ্ছা, তারপর n এর ভ্যালু 1 হলে, দেখো থিটা ইকুয়াল টু 180, মাইনাস 1 টু দি পাওয়ার 1, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 30, 180 মাইনাস 30, তাহলে কত হয়ে যাবে স্টুডেন্টস, 180 মাইনাস 30, দ্যাট ইজ 150। আচ্ছা, ওকে, 150 ডিগ্রি। তারপর n ইকুয়াল টু 2 হলে কি হয় দেখো, থিটা ইকুয়াল টু 2 ইন্টু 180 সমান 360, মাইনাস 1 টু দি পাওয়ার 2, মাইনাস 1 টু দি পাওয়ার 2, আমার সাথে মুখে বলো, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 2 কত হয়ে যাবে, প্লাস 1, তাহলে 180 প্লাস 360 প্লাস 30, 390। এবং দেখো এখান থেকে তুমি ডট ডট করে বাকি অ্যাঙ্গেলগুলো বের করতে পারবা। এবং এই জিনিসটা কিন্তু তোমাকে আমি আগে শিখেছিলাম যে সাইন থিটা সমান হাফ, এটার কেসে থিটার মান 30 ডিগ্রি বসালে হাফ আসবে, 150 ডিগ্রি মান বসালে হাফ আসবে, 390 ডিগ্রি মান বসালে হাফ আসবে, 400 এখানে কত ডিগ্রি যেন আসবে এখানে মনে নেই আমার, বা এটা দেখানো যায় বা ডট ডট দিয়ে রাখলাম। ওকে, তো এই যে কত অ্যাঙ্গেল বসাইলে হাফই আসবে, সেটা এই শর্তের মাধ্যমে বের করা যায়। আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তোমাকে যদি এখন কেউ একজন বলে, ফ্রেন্ড বলে যে 10 থিটা সমান 1, এক্ষেত্রে থিটার 50টা মান বের করো, তুমি কিন্তু, বা সাইন থিটার মান হচ্ছে 1/√2, যেটা সাইন 45 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। সাইন থিটা সমান 1/√2, সাইন 45 ডিগ্রি, দ্যাট ইজ 1/√2। সো যদি কেউ তোমাকে বলে যে এটার জন্য থিটার 10টা মান বলো, যে 10টা মানের জন্য সাইনের ভ্যালু 45 ডিগ্রি, যে আমাদের হাফ 1/√2 আসবে, এখন কিন্তু তুমি এই সূত্র দিয়ে ইজিলি বের করতে পারবা। তোমার কাছে ব্যাপারটা কি এখন বোধগম্য হয়েছে কিনা, বা জিনিসটা ফিল করতে পারছো কিনা, যে আসলে এই জিনিসটা আমি সহজভাবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো। এই কথাটা সবার কাছে কি আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা একটু বলো কমেন্ট বক্সে। ওকে, একটু দ্রুত আমাকে বলো। হ্যাঁ, এই কথাটা আমি তোমাদের সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা, যে অ্যাকচুয়ালি কতর জন্য কী অ্যান্সার আসতেছে, এই কথাটা সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, সবার কাছে একটু আমাকে বলো, সবাই এই কথাটা ক্লিয়ার করতে পেরেছো কিনা, যে অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা ত্রিকোণমিতিক রাশি যদি দিয়ে দিই, সেটার কতগুলো অ্যাঙ্গেল এটার জন্য আমি পাবো, হ্যাঁ, সেটা আমি বের করতে পারবো। সো আমি তোমাকে যদি এখন একটা টাস্ক দিয়ে দিই সাইনের জন্যই, তুমি একটু আমাকে এখনই একটু করে দাও, এটা এখনই নগদে। ওকে, বাকির কোনো কথা না, বাকি মানে ফাঁকি, তোমরা যথেষ্ট ফাঁকিবাজি করো। তোমাকে যদি আমি বলি এই যে সাইন থিটা ইকুয়াল টু √3/2, এটার জন্য থিটা এর 5টা মান বলো, থিটা এর 5টা মান কি, যে 5টি মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু √3/2 হবে। আমি কমেন্ট বক্সে কমেন্ট চেক করব, তুমি এখনই ডু ইট ইয়োর সেলফ কোয়েশ্চেন এখনই আমাকে করে কমেন্ট বক্সে দিবা, একটা করে লিখে দাও অ্যাটলিস্ট, তাহলে ফার্স্টটা দিতে পারবা। ওকে, তো ফার্স্ট অফ অল একটা হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই না? তো এই স্টেটমেন্টটা তখন এখানে কীভাবে কনভার্ট হবে, এটার জন্যে বলো থিটা ইকুয়াল টু n ইন্টু 45 ডিগ্রি, n ইন্টু 180 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু 45 ডিগ্রি, এই কথাটা যাবে, তাই না? ওকে, এই জিনিসটা আমরা লিখতে পারবো। সো একটু আমাকে 5টা মান দ্রুত একটু লিখে দাও তো, আমি চাই তুমি ক্লাসেই পড়াটা কমপ্লিট করে ফেলো।
ক্লাসে যেন তোমার পড়াটা কমপ্লিট হয়ে যায়, যাতে কোনোভাবেই জিনিসটা কি না হয়, বাসায় যেন অত বেশি সময় দিতে না হয়, তাই না? সো যদি এখানে ক্লাসে পড়া শেষ করে ফেলতে পারো এটা একটা ভালো ব্যাপার, তাই ঠিক কিনা বলো? ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, অ্যান্সার দেওয়া শুরু করেছে অলরেডি। আচ্ছা, আচ্ছা, গুড, খুবই ভালো। আচ্ছা, মার্ক জুকারবার্গ, বিল গেটস অ্যান্ড দীপু মনি ইজ ওয়াচিং নাও। আচ্ছা, ভালো, ভালো ভালো কমেন্ট করো, মাঝে মধ্যে এই বিনোদনগুলো দরকার আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এখানে হ্যাঁ √3/2 কতর জন্য আসে? 60 জন্য আসে, আমি ভুল লিখছি সাইনের ক্ষেত্রে। সাইন 60 মান √3/2, 45 না, ওই যে বলতে বলতে লিখে ফেলছি। আচ্ছা, ওকে, আবু সাদিদ ফারহান, হচ্ছে তুমি আবার প্রথম থেকে একটু ভিডিওটা দেখবা, হয়তো তুমি কথাগুলো মিস করে গেছিলা। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ আমি একটু নাম কম পড়ি, আচ্ছা ঠিক আছে, নাম পড়বো তোমাদের। হ্যাঁ, ওবায়দুল হক দিয়েছ 60 সাথে বাকি মানগুলো বলতে হবে। ওকে, আচ্ছা, আমি ওকে একটু স্লো গেলে ভালো হয়, নেটও স্লো, আটকে যায় না, ঠিক আছে এখন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, অনেকে অলরেডি অ্যান্সার দিয়েছো। তো আমরা তাহলে এই যে কেসটা দেখলাম, এই কেসটা আমি আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। বাকি দুইটার ক্ষেত্রেও, বাকি দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম লজিক অ্যাপ্লাই করা যায়, ওকে, এবং সেম লজিক অ্যাকচুয়ালি হয়। তো আমি এখন তোমাদের কাছে অঙ্ক পার্টে যাব, দেখো, তারপরে সূত্রগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। সো দেখো স্টুডেন্টস, লক্ষ্য করো, ওকে, আমরা লেকচারের শেষে এটা স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? লেকচার স্লাইড এবং হচ্ছে বইয়ের পিডিএফ এর স্লাইডটা দরকার হলে তোমাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আমরা কেতাব স্যারের বই থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। আর এই জায়গায় প্রথম টাইপের অঙ্ক আমরা করতে যাচ্ছি, ওকে। দেখো, প্রথম টাইপের অঙ্ক, প্রথম অঙ্কটা একের, এই যে একের 1 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে? একের 1 নম্বর কোয়েশ্চেন, দ্যাট ইজ, হ্যাঁ, sin x প্লাস cos x ইকুয়াল টু 1, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন, এবং তুমি ইনশাল্লাহ পারবা বা বুঝবা অঙ্কটা, দেখো। আচ্ছা, ওকে, তো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে লক্ষ্য করো, সাইনের পাওয়ারও 1, কজের পাওয়ারও 1, এবং এইটা হচ্ছে a sin x, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c আকারের সমীকরণ। সমীকরণের ক্ষেত্রে আমি নিয়মটা লিখে দিচ্ছি। এর ক্ষেত্রে কি করবা, কিভাবে অঙ্কটা করবা? দেখো, এই যে সাইনের সহগ হচ্ছে a আর কজের সহগ হচ্ছে b, ক্ষেত্রে √a² প্লাস b স্কোয়ার, এভাবে √a² প্লাস b স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করব। আমি নিয়মটা লিখে দিলাম, ঠিক আছে? উভয় পাশে ভাগ করব, এই মাথায় রাখবে এই নিয়মটা। তো লজিকটা কি, যে দেখো a sin থিটা প্লাস b cos থিটা, কি বললাম, a sin থিটা প্লাস b cos থিটা, একটু চেষ্টা করতে হবে যতটুকু বোঝা যায়, একটু চেষ্টা করতে হবে যতটুকু ভালো বোঝা যায়, ঠিক আছে? ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এবার দেখো, আমরা এবার পরের লাইনটাতে আসি। তাহলে এখানে বলো, এই যে a² প্লাস b স্কোয়ার, এখানে x এর সহগ হচ্ছে, এই যে sin x এর সহগ 1, cos x এর সহগ 1, দ্যাট ইজ 1/√2, ওকে, অফ sin x প্লাস 1/√2 অফ cos x ইকুয়াল টু 1/√2, তাই না? তো তুমি এখানে চাইলে সাইড নোট দিতে পারবা, এখানে √1² প্লাস √1², ওকে, ইকুয়াল টু √2। আচ্ছা, √1² প্লাস √1² ইকুয়াল টু √2। সো এইটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমার সূত্র মিলানোর পার্ট। তুমি চাইলে এটাকে সাইন, একটা অঙ্ক করার পর আরেকটা অঙ্ক করে তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে, বিশ্বাস রাখো। সো এরপর তুমি চাইলে এটাকে কি করতে পারবা, সাইনের সূত্র করতে পারবা, চাইলে কজের সূত্র নিতে পারবা। তবে আমি সবসময় সাজেস্ট করি অঙ্ক মিলানোর জন্য যে সাইনের সূত্রটা মিলানোর ট্রাই করবা। সাইনের সূত্রটা মিলেলে সুবিধা হয়, কারণ সাইনের সূত্রের ক্ষেত্রে n এর একটা মানের জন্য থিটা এর একটা মান আসে, কিন্তু কজের সূত্র মিলালে n এর একটা মানের জন্য থিটা এর দুইটা মান আসে, প্লাস মাইনাস। এই জন্য এটা একটু বড় অঙ্কের ক্ষেত্রে করতে একটু কষ্ট হয়। তো তার জন্য আমরা সবসময় প্রেফার করি সাইনের সূত্রটা মিলানোর জন্য, ওকে। তো সেক্ষেত্রে দেখো, আমরা আলোচনা পর্বে চলে আসি, দেখো, ওকে। তো সাইনের সূত্র মিলানোর জন্য সাইন একটা কজ একটা আসে। সো আমরা একটু দেখো মিলিয়ে লিখি, 1/√2 কে সাইন 45 ডিগ্রি লেখা যায়, তাই না? 5/4 লিখলাম,
অফ সাইন, আচ্ছা সাইন পাই বাই ফোর লেখা যাবে না, তো সাইন এ কস বি, তাহলে কস পাই বাই ফোর সাইন এক্স প্লাস সাইন পাই বাই ফোর কস এক্স, ঠিক আছে, ইকুয়াল টু 1/√, এবং দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট ইজ সাইন এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়াল টু 1/√2কে বলো সাইন পাই বাই ফোর লেখা যায়, 1/√2কে সাইন পাই বাই ফোর। এখন বলো সূত্র, এটা হচ্ছে, এটাকে ধরবা থিটা আর এটা হচ্ছে আলফা, তো সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 ইন্টু আলফা, যেখানে n বিলংস টু জেড। আমি আবারও বলি এখানে কি করতে হয়েছে বা কী করেছি আমি, বলো দেখো সবাই, এই যে পার্টটা এটা হচ্ছে সাইন থিটা, এটাকে ধরছো আলফা হিসেবে, ওকে, তো আর তুমি কি জানো, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 ইন্টু আলফা, n বিলংস টু জেড, অবশ্যই এটা লিখে দিতে হবে, রেজিস্ট্যান্স অবশ্যই লিখে দিতে হবে, n বিলংস টু জেড, এটা না লিখে দিলে নাম্বার 1 নাম্বার কেটে রাখবে, 1 নাম্বার কেটে রাখবে, n বিলংস টু জেড মাস্ট লিখে দিবা। আচ্ছা, তো তাহলে এখন লাস্ট লাইন এই অঙ্কের দেখো, x ইকুয়াল টু n পাই প্লাস -1 ইন্টু পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর, অ্যান্সার। ওকে, সবাই বুঝছো কিনা? বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে পারলে ইয়েস লেখো, আর বুঝতে না পারলে নো লেখো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আবির, তারপর রাকিব, তাফহিম, আচ্ছা ওকে, আচ্ছা রেড কালারটা আমি ইগনোর করবো, যাও। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের জেনারেশনের পরে হচ্ছে ইয়া হবে 4G দিবে, 5G দিবে, তখন তারা হচ্ছে 4G না 3G পাবে। আচ্ছা, এই যে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে আগেরটার, দেখলাম, ওকে। আচ্ছা, তাহলে আমি একটু অঙ্কটা আবার একটু বলি। স্টুডেন্টস দেখো, যারা একটু নো বলছো আমি তাদের জন্য, যারা ইয়েস বলছো তারা তো গুড, খুবই ভালো, শুভকামনা রইল। তো যারা নো বলছো তাদের জন্য আমি আবার একটু বলি, হ্যাঁ, তোমরা যেহেতু কম বুঝতেছো আমি অবশ্যই রেসপন্সিবিলিটি নিচ্ছি আবার একটু বলে দেওয়ার জন্য। আচ্ছা, সো দেখো এইখানে কি করা হয়েছে। আচ্ছা ওকে, তো এই যে সাইনের পাওয়ার 1 এবং কজের পাওয়ার যদি 1 হয়, তাহলে তাদের যে সহগ আছে, এই সহগটা হচ্ছে এই যে এ, আরেকটা সহগকে বি ধরছি, এবং সেক্ষেত্রে √(a² + b² দ্বারা বোথ সাইডে ভাগ করা হয়েছে। এই সমীকরণটার বোথ সাইডে ডান পাশে এবং বাম পাশে ভাগ করছে, এবং এটাই তোমাকে নিয়মটা দিয়ে দিছি, এটা হচ্ছে রুলস। ওকে, রুলস 1, ঠিক আছে, বোথ সাইডে ভাগ করলাম। তো ভাগ করার পর আমাদের কাছে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে সাইনের সূত্র মিলানো আর একটা হচ্ছে কজের সূত্র মিলানো। তো সেকেন্ড লাইনটা কমপ্লিটলি তোমার নিজের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করতেছে বা নিজের চিন্তার উপর ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কোন সূত্র মিলাবা। তো আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করছিলাম যে তোমরা সাইনের সূত্র মিলাবা, সাইনের সূত্র মিলালে অঙ্কটা সহজে হয়, ওকে, লাস্টের কাজে কিছুটা হেল্পফুল হয়। তো সেটা আমরা করেছি। তো এই জায়গায় সাইনের সূত্র মিলানোর জন্য নিজের মতো করে অ্যাঙ্গেল করে সূত্র লিখলাম, তারপরে হচ্ছে সাইনের সূত্র মিলে গেল, এরপরের থেকে এরপর লাইনটা হচ্ছে এই সূত্র, ওকে, লাস্টের নিচের অংশটুকু তো হচ্ছে এই সূত্রটা, এই সূত্রটা এখানে হয়েছে। আমি আশাবাদী এখন কেউ বুঝো নাই এরকম পার্সন না থাকারই কথা। তো এই সূত্রটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর লাস্টে আমরা শর্টটা লিখে দিলাম, ওকে, এক পাশে এক্স, বাকি অন্য পাশে বাকি রাশিগুলা, ঠিক আছে, ওকে। তো স্টুডেন্টস তাহলে আমরা, আচ্ছা ওকে, আচ্ছা ওকে, রেড কালারটা ইউজ করবো না, যাও, ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা তোমাদের জন্য আরও এক দুটো কোয়েশ্চেন আমি এই নিয়মে করে দিই, দেখো, তাহলে তোমাদের কাছে একদম নর্মাল কোয়েশ্চেন হয়ে যাবে ব্যাপারটা, ওকে। তো হ্যাঁ, সাইন এক্স, আচ্ছা ওকে, এই যে হ্যাঁ 1 নম্বর থেকে না 2 নম্বর থেকে একটা কোয়েশ্চেন করে, 2 এর বি, দেখো, আচ্ছা ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো সবাই, এটা হচ্ছে 2 নম্বর পার্টের 2 এর বি নম্বর কোয়েশ্চেনটা দেখো। 2 এর বি এর জন্য এখানে নিয়ম কিন্তু সেম, এখানে কিন্তু সাইনের পাওয়ার 1, কজের পাওয়ার 1, তাই না, ওকে, কজের পাওয়ার কিন্তু 1, তাই না। তো সাইনের পাওয়ার এবং কজের পাওয়ার 1 বলে এখানে এই সূত্রটা √(x) সাইনের সহগ হচ্ছে 1, দেখো সবাই, 1² প্লাস √3² তাহলে √4
সমান 2 আসছে না? আচ্ছা, তাহলে সুতরাং 1/2 দ্বারা উভয় পাশে ভাগ করবা, কিছু লেখা লাগবে না আর। √3/2 অফ cos x ইকুয়াল √3/2। তো এই যে কেসটা আসলো, আমরা এই লাইনটা বুঝতে পারলে তো অলরেডি কাজ শেষ হয়ে যায়। তোমরা এই লাইনটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে লেখো। বুঝতে পারলে হচ্ছে একটা স্মাইল ইমোজি দিয়ে দাও, হ্যাঁ, আর বুঝতে না পারলে একটা স্যাড ইমোজি দিয়ে দাও। এই লাইনটা, এখান থেকে এই লাইনটা সবাই বুঝছো কিনা, বুঝতে পারলে একটা স্মাইল ইমোজি দাও। কারণ আমি চাই তোমরা প্রত্যেকেই যেন কথাগুলো বুঝো। আমি একটু ফাস্ট হয়তো যাচ্ছি বা একটু স্লো যাচ্ছি বা সেটা পরে, বাট আমি চাই প্রত্যেকে যেন প্রত্যেকটা ওয়ার্ড বুঝে যাও, ক্লাসেই যেন পড়াটা হয়ে যায়। ওকে, তো এখানে কি বললাম, সাইন এক্স এটার পাওয়ার 1 আর কজ এক্স এটার পাওয়ার 1। এই জন্যে আমরা ওই রুলসটা ফলো করতেছি যে তাদের সহগকে বর্গ করে রুট করব, এই কেসে যে রাশি আসবে সেটা তারা উভয় পাশে ভাগ করব। ওকে, তো এই জায়গায় একটু দ্রুত লিখে দাও। আচ্ছা, ওকে, 2√2 না বস, এখানে √3 আছে, সো √3 কে স্কোয়ার করলে তো 3 হয়ে যাবে। 3 + 1 4, √4 দ্যাট ইজ 2। আর তাহলে এই লাইনে কি করেছি, এই যে 2 দ্বারা বাম পাশ এবং ডান পাশকে ভাগ করছি। প্রশ্নের বিয়ের বাম পাশ এবং ডান পাশকে এই 2 দ্বারা, এই যে 2 আসছে 2 দ্বারা ভাগ করছি। আচ্ছা, সবাই স্মাইল ইমোজি দিচ্ছ। ওকে, আচ্ছা, ওকে, সো দেখো, তারপর আমরা এবার কিসের সূত্র মিলাবো, সাইনের সূত্র মিলাবো। সো আমি সাইনের সূত্র মিলানোর জন্য ধরো যে আরেকটা লাইন আমি বেশি লিখলাম, সাইন এক্স ইন্টু হাফকে আমরা সাইন 30 ডিগ্রি দিলাম, সাইন না কজ মিলাবো, তো সো কজ 60 ভ্যালু হাফ, তো কজ 60 মানে π/3, এটার জন্য কজ 60 মানে π/3, আর কজ 60 ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা, প্লাস cos x ইন্টু এটার ভ্যালু সাইন 60, সেটার ভ্যালু √3/2। তাহলে সাইন লিখলাম। এটা কেন, এটা কীভাবে লিখতেছি, ওই যে সাইনের সূত্র মিলানোর জন্য, সাইন পড়ে দেখো না, আমি পড়ে লিখতেছি। ওকে, তো সাইনে cos b প্লাস cos a sin b, কথাটা ক্লিয়ারলি বুঝে গেলে কিন্তু খেলা শেষ। ওকে, সো সাইন এটার ভ্যালু হচ্ছে আমাদের π/3 ইকুয়াল টু, দেখো, √3/2। এখন বলো সাইনে cos b প্লাস cos a sin b, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি তোমরা তো পড়েছো, তোমরা জানো এটা সূত্র কি বলো, এটা সূত্র হচ্ছে সাইন a প্লাস b x প্লাস π/3। এটা সূত্র তুমি জানো, সাইন a প্লাস b সমান √3/2। √3/2 সাইন কত ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে বলো? আচ্ছা, এখানে দেখো, এক সেকেন্ড, এখানে তো হচ্ছে, হ্যাঁ না ঠিক আছে, তো √3 তো ছিল। ওকে, হ্যাঁ, সাইন √3/2, √3/2 কত ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে বলো? সাইন 60 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। 60 ভ্যালু হচ্ছে √3/2, সো 60 মানে π/3। তাহলে এখন বলো সাইন থিটা সমান সাইন আলফা, সাইন থিটা সমান সাইন আলফা। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, এই লাইনে কি করেছি, সূত্র করেছি, আর সেখান থেকে এখানে সূত্রের জন্য এখানে মিলিয়ে লিখিয়েছি এই লাইনটা, আর তারপরের লাইনে স্পেসিফিক সূত্রের অ্যাপ্লিকেশন এখানে হয়ে গেল, আর এখানেও √3/2কে সাইনের মতো করে সাজাইলাম। আর আমাদের টার্গেট হচ্ছে সাইন থিটা সমান সাইন আলফা, এটার সূত্রটা এখানে অ্যাপ্লাই করা। ওকে, তো সেটা সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 ইন্টু আলফা, n বিলংস টু z। ঠিক আছে, তাহলে এখানে x ইকুয়াল টু n পাই প্লাস -1 ইন্টু π/3 মাইনাস π/3। হ্যাঁ, সবাই অঙ্কটা বুঝতে পারলে কি লিখবা? হ্যাঁ, বুঝছি লেখো, না বুঝতে পারলে না বুঝি না লেখো। ওকে, সবাই অঙ্কটা বুঝতে পারলে বুঝতে পারছি লেখো। আর আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলি। দেখো, এটা একটা স্টেটমেন্ট ফরম্যাট। এখন তুমি এখানে সাইনের সূত্র করছো বলে স্টেটমেন্টস এটা আসছে। তুমি যদি এই কোশ্চেনটাকে কজের সূত্রের মতো করে সাজাইতা এবং কজের সূত্র আকারে অ্যাপ্লাই করতা, অ্যান্সার কি এটা আসতো বলো? আসতো না, অ্যান্সারের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত। বাট এই অঙ্কের ক্ষেত্রে যখন তুমি ভ্যালু বের করবা, যেটা আমি একটু পরে তোমাদেরকে শিখাবো, তখন কিন্তু আবার ভ্যালুগুলো সেম আসবে, যেটা একদম লেকচার শেষের দিকে শিখাবো না। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আমাকে নিয়ে মিম বানানোর একটা শখ ছিল, আহারে। আচ্ছা, যাই হোক, ওকে, সো বুঝতে পারছি, চমৎকার। তো
তাহলে মাশাআল্লাহ খুবই ভালো। আর আমি আশাবাদী আমার কাছে ভালো লাগছে, তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো বলে। এখন তাহলে এই অঙ্কটা সি নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, সি নম্বর √2/√3 এরকম কিছু একটা যাবে, যাই হোক যেটা এটা। ওকে, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাসায় করো। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে √2/√3 অ্যাঙ্গেল, স্পেসিফিক অ্যাঙ্গেল তো তোমাদের কাছে জানা নাই, তাই না? তো সেটার ক্ষেত্রে কি করবো, আমি একটা অঙ্ক বলে দিব, অঙ্ক করানোর সময় বলে দিব। তো দেখো, ওকে 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3-এর ক্ষেত্রে 3-এর এ বি সি, আচ্ছা 3-এর সি এর মধ্যে হচ্ছে এখানে আমাদের √2 দিয়েছে। আচ্ছা ওকে, √2/2 না, ঠিক আছে 1/√2, ঠিক আছে, লজিক মিলে। ওকে, সো 3-এর ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখো 3-এর অঙ্ক যেটা আছে একই কথা, এখানে কত দ্বারা ভাগ করতে হবে বলো তো? 3-এর এতে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও, 3-এর এতে কত দ্বারা ভাগ করবো বলো? তোমাদের থেকে আমি একটু রেসপন্সটা নিয়ে নিতে চাই। 3-এর এতে কত দ্বারা বাম পাশে এবং ডান পাশে ভাগ করবো, কমেন্টে বলো। ওকে, আমি একটু তোমাদেরকে হেল্প করি। সাইন এক্সের সহগ √3² প্লাস কজ এক্সের সহগ -1, তাই না? যেহেতু দুইটা রাশির পাওয়ারই 1, সেক্ষেত্রে লজিক এটা কি বললাম, যেহেতু দুইটা রাশির পাওয়ারই 1, সেক্ষেত্রে এই লজিক। যদি অন্য কিছু হয়তো পাওয়ার, তাহলে অন্য নিয়ম যাবে, সেটা আমরা ওই অঙ্কটা করানোর সময় শিখাবো। এর আগের ক্ষেত্রে এই নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে কি হয়ে যাবে, সমান হচ্ছে 4 হয়, দ্যাট ইজ 2। তার মানে এখানে হ্যাঁ, যারা 2 দিয়েছো, আমি তো দেখি কমেন্টগুলো, এই তো হ্যাঁ চমৎকার, আমরা অলরেডি পারছো ব্যাপারটা, গুড। সো যারা এখানে 2 দিয়েছো, 2 এরটা কারেক্ট অ্যান্সার, 2 এর কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে গুড। আচ্ছা, সো তাহলে 3-এর বি নাম্বারটাতে কত দ্বারা ভাগ করবো বলো তো? 3-এর বি একটু বলো তো কমেন্ট বক্সে, 3-এর বিতে কত দ্বারা ভাগ করব। এখানে কিন্তু আমি বলে দিই এই শর্ত এগুলা, এখানে কিন্তু তোমাকে একটা কথা আমি বলে দিই, দেখো সবাই একটু মনোযোগ দাও, শুনো। এই যে এই এক্সের যখন একটা রেঞ্জের শর্ত দিয়ে দিবে, তখন কিন্তু একটা এক্সট্রা পার্ট অঙ্কেতে করতে হবে, এবং কমন একটা পার্ট করতে হবে। এইরকম শর্ত দিলে মানগুলো বের করতে হবে, তো সেটা আমি তোমাদেরকে করাবো। ওকে, সেটা এই যে লেকচারে একটা অঙ্কের সাথে করে দিব। তো এবং সেটা একটা অঙ্কের জন্য করবো, বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি নিজে নিজে করবা। আচ্ছা, তাহলে বলো 3-এর বি নাম্বারটাতে কত দ্বারা ভাগ করতে হবে বলো? 3-এর বিতে, আচ্ছা হ্যাঁ কমেন্ট দিচ্ছ। ওকে আচ্ছা, সো সেটা আমরা একটু ট্রাই করে দেখি কী হয়। √2² প্লাস -√2², তাহলে √2 + 2 4 হয়ে যায়। বাহ, দ্যাট ইজ 2, অর্থাৎ এখানে হ্যাঁ। ওকে আচ্ছা, তার মানে এখানে হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? বলো হ্যাঁ, 2 দ্বারা ভাগ, এক্স্যাক্টলি 2 দ্বারা ভাগ, গুড। ওকে আচ্ছা গুড। সো তাহলে আমরা এটা তো বুঝে গেলাম। আচ্ছা, এরপর sec x tan x, এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর আগে আমি এখানে একটা অঙ্ক করে দিই। 3-এর এই নাম্বারটা, 3-এর এই না, 3-এর বি নাম্বারটাই করে দিই। হ্যাঁ, 3-এর বিতে যেহেতু একটা শর্ত দেওয়া আছে, এরকম শর্তের আন্ডারে একটা কোয়েশ্চেন্স তোমাদেরকে আমি করে দিই। দেখো ওকে, চলো, যে এরকম এক্সের রেঞ্জ দেওয়া থাকলে তখন অঙ্কের নিয়মটা কি সেটা একটু তোমাদেরকে দেখাইতে চাই। দেখো তাহলে এখানে কি লিখবা, প্রথমত লক্ষ্য করো, √2² প্লাস -√2²। আমি একটু ফাস্ট যাচ্ছি এখন, হ্যাঁ। তাহলে √4 সমান হচ্ছে 2। তাহলে পরের লাইনে বলো ডিয়ার স্টুডেন্টস, বলো √2/2, 2 দ্বারা বোথ সাইডে কি হবে, ভাগ করতে হবে। 2 দ্বারা বোথ সাইডে ভাগ করতে হবে। তাহলে আচ্ছা, তাহলে চলো, অফ cos x minus √2/2 অফ sin x ইকুয়াল টু 1/2। এখন বলো, √2 কে এটা দ্বারা কাটলে √2 হয়, এটাকে এটা দ্বারা কাটলে √2 হয়। তাহলে বলো 1/2 অফ cos x, আচ্ছা, মাইনাস 1/2 অফ sin x ইকুয়াল টু হাফ। তো এখানে মাইনাসের জন্য সমস্যা। সো cos a sin b, যেহেতু আমরা cos থিটার সূত্র এখানে মিলে, দেখো 1/2 কে এখানে দেখো, লজিক দেখো, পাই আকারে দিছে, রেডিয়ান ফরম্যাটে দিয়েছে, কথাগুলো বোঝার ট্রাই করো। এই যে এখানে রেডিয়ানের ফরম্যাটে দিয়েছে, সেই জন্য এখানে রেডিয়ান ফরম্যাটে রাখতে হবে। যদি এখানে ডিগ্রির ফরম্যাটে দিত, তাহলে এখানে π/4 না লিখে 45 ডিগ্রি লিখতে হইতো, মানে ডিগ্রি আকারে প্রকাশ করে রাখতে হইতো। ওকে, এই হচ্ছে লজিক। তো দেখো এখানে 1/2, দ্যাট ইজ হচ্ছে π/4 cos 45, কজের সূত্রে করি, অফ cos x মাইনাস sin 45 ইন্টু sin x ইকুয়াল টু হাফ। তাহলে বলো cos a cos b মাইনাস sin a sin b cos a প্লাস b ইকুয়াল টু
1/√2 cos 45 ডিগ্রি, cos 45-এর মান 1/√2, সরি 1/2, তাই না? 1/2 হচ্ছে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, cos 60 মানে π/3। সো বলো cos থিটা সমান cos আলফা হলে, এখান থেকে এটা তো ডিরেক্ট সূত্র, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই, cos এর ক্ষেত্রে সূত্র 2n পাই প্লাস মাইনাস আলফা, n বিলংস টু জেড, এটা কিন্তু লিখতেই হবে, মাস্ট, n বিলংস টু জেড লিখতেই হবে। তাহলে এরপরের লাইনটাতে একটু যাই, বা x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3 মাইনাস π/4। এইটুকু সবাই বুঝছো কিনা, আমি এই পার্টটুকুর জন্য এখানে করবে সেটা, বাট এখন পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, একটু বলো, ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লেখো। হ্যাঁ, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আমি এখানে কি করেছি, জাস্ট একই কাজ, এই যে এখানে আমাদের 2 আসছিল, 2 দ্বারা ভাগ করছি, ওকে, ভাগ করার পর কাটাকাটি করার পর এই লাইনটা আসছে, তারপর এখানে আমি কজের সূত্র মিলাইছি। তুমি চাইলে সাইনের সূত্র মিলাতে পারতা, হ্যাঁ, বাট তখন এখানে আবার মাইনাস যেটা একটু গ্যাঞ্জাম লাগতো, প্লাস মাইনাস বলে কজের সূত্র মিলিয়ে ফেললাম, যা হওয়ার হয়েছে। ওকে, সো তারপর এই যে স্টেটমেন্টস এভাবে আসলো, এবং এই লাইন থেকে এই লাইন, এটা হচ্ছে কজের সূত্রটা ফলো হয়েছে, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, cos থিটা, এটাকে হচ্ছে টোটালটা থিটা, এটা হচ্ছে আলফা, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তারপর এই π/4কে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য মাইনাস π/4 হয়ে গেছে, প্লাস π/4 ডান পাশে চলে যাওয়ার পর মাইনাস π/4 হয়ে গেছে। সো এই পর্যন্ত কথাগুলো সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, এই পর্যন্ত কথাগুলো সবার কাছে ক্লিয়ার কিনা? আমার 31 তারিখ আগামীকাল হচ্ছে একটা বিগেস্ট সেলিব্রেশন আছে, আমার আইডিটা একটু চেক করো সবাই, খুব ভালো একটা সেলিব্রেশন আছে এবং তোমাদের জন্য খুব ইফেক্টিভ এবং ভালো একটা ব্যাপার আমরা এখানে ফোকাস করেছিলাম। ওকে, আচ্ছা, তো আমার মূল আইডিটা সবাই হচ্ছে লেকচারের শেষে চেক করবা। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, 3 নম্বর লাইন, এটা হচ্ছে কি, এই যে এখান থেকে এখানে কাটাকাটি করে এটা লিখলাম, আর এখান থেকে এই লাইন হচ্ছে সূত্র মিলানো, এই সূত্র মিলানোর লাইনটা নিজের মতো করে করবা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমার আইডি চেক করতে যাওয়া পাবলিকগুলো কই না, আসলে ভালো একটা সিস্টেম দেওয়া হয়েছে, অনেক যথেষ্ট ভালো। আচ্ছা, ওকে, আচ্ছা, সো চলো তাহলে আমরা এখানে আচ্ছা, হ্যাঁ, তাহলে এবার দেখো এই অংশটুকু আমরা এবার করবো, চলো রেস্টুরেন্টস, চলো তাহলে এই পার্টটুকু কীভাবে করবো, দেখো আমি এই কালারটাই চুজ করে রাখি, যে এখানে কি বললাম n বিলংস টু জেড আছে, তাই না? এটা মনে রাখো। সো n বিলংস টু জেডের জন্য দেখো এখানে মাইনাসের ভ্যালু আছে, প্লাসের ভ্যালু আছে। দেখো আবার বলে কি বললাম, x এর ভ্যালু -1 থেকে -π থেকে +π। তো এই পার্টটা কীভাবে করবে, একবার বুঝে গেলে কিন্তু খুব সিম্পল লাগবে, বুঝার আগ পর্যন্ত একটু কঠিন লাগে, বাট একবার বুঝে গেলে খুব সিম্পল লাগবে ইনশাল্লাহ। তো এখানে যে লিখবো এভাবে, যে এখানে ভ্যালুগুলো বসাবো কীভাবে, দেখো n এর মান একবার 0, তারপর n এর মান 1, তারপর n এর মান -1, তারপর n এর মান 2, n এর মান -2, এভাবে চলতে থাকবে। এবং এক্ষেত্রে চলার ক্ষেত্রেও কথা আছে, যদি দেখো n এর মান -1-এ গ্রহণযোগ্য হয় নাই, তাহলে n এর মান -2 বের করা লাগবে না। যদি দেখো n এর মান 1-এ গ্রহণযোগ্য হয়েছে, তাহলে n এর মান 2 বের করা লাগবে এবং n এর মান 3 বের করা লাগবে। যদি দেখো n এর মান 3-তে গ্রহণযোগ্য হয় নাই, তাহলে আর নিচে যাওয়া লাগবে না। সো এই হচ্ছে লজিক, এবং আমরা দেখবো এখন এই কথাটাই এখন আমরা ব্যাখ্যা পাবো। দেখো তো এখানে n = 0 হলে x = n এর মান 0, তাহলে এখানে প্লাস মাইনাস π/3 মাইনাস π/4। তাহলে একটু রাফ করে আমরা করি অঙ্কটা,
যাতে মূল অঙ্কতে ইম্প্যাক্ট কম পড়ে। সো প্লাস নিলে দেখো, এই যে প্লাস মাইনাস নিলে দেখছো কি ঝামেলা, ডাবল করতে হয়। তো প্লাস নিলে বলো π/3 মাইনাস π/4, 3 4 12 লসাগু, তাহলে 4π মাইনাস 3π, দ্যাট ইজ π/12। আর মাইনাস নিলে মাইনাস π/3 মাইনাস π/4, মাইনাস 4π মাইনাস 3π মাইনাস 7π/12। এবং তুমি আমাকে একটু বলো, দ্রুত খাতার কলম নিয়ে দ্রুত বলো, এই যে দুইটা মান আসছে, এই দুইটা মান -180 থেকে +180 এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা কেমনে বুঝবো? ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, আরও শর্টকাট ট্রিক্স আছে, আমি সেটা পরে বলবো। তার আগে বলো, ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো এই দুইটা মান -π থেকে +π এর মধ্যে পড়ে কিনা, ইয়েস অর নো, বা পড়ে নাকি পড়ে না, একটা কমেন্টে জানাও তো দ্রুত। হ্যাঁ, আচ্ছা, ওকে। এন এর মান এখন একটু আমাকে দ্রুত জানো, এন এর মান এই যে এইখানে যে দুটো মান আসছে এক্স এর, এটা -π থেকে +π এর মধ্যে পড়ে কিনা, এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। ওকে, লজিক পড়ে, ঠিক আছে, মাশাআল্লাহ পড়ে, তাহলে এই দুটো মান গ্রহণযোগ্য হবে। ওকে, গেল। তারপর এন এর মান হচ্ছে 0, কি বললাম, 0 1 -1। তো বল, আমি বলি যারা এই লজিকটা বুঝো না তাদের জন্য আবার বলি যে -1 এ যে ভ্যালু আসলো সেটা এই রেঞ্জের মধ্যে, বা ধরো যে গ্রহণযোগ্য হচ্ছে না। সো -1 এর জন্য যদি গ্রহণযোগ্য না হয়, -2 এর জন্য গ্রহণযোগ্য কিভাবে হবে? কারণ সেটা তো আরো বড় ভ্যালু আসবে, গ্রহণযোগ্য হবে না। তো বড় ভ্যালু বলতে হচ্ছে n এর মান বাড়াইলে কি হয়, অ্যাঙ্গেলগুলো বড় হবে। দেখো সেটা এখন দেখাচ্ছি। n = 1 হলে x = কারণ এটা এই ক্যালকুলেশন কিন্তু অলরেডি আমি তোমাকে sin 30 ডিগ্রির জন্য শিখিয়ে দিয়েছিলাম, আবার করতেছি রেডিয়ান আকারে। এখন n = 1 হলে এখানে কত হয় বলতো? n মান 1 হলে 2π প্লাস π/3 মাইনাস π/4। আমি একটু রাফ করি এটার জন্য, হ্যাঁ রাফ করি, 2π, তাহলে এখানে ফার্স্ট অফ অল লসাগু হবে কত, 3 2 4 12, 12, তাই না? তাহলে এখানে 12 2 24π, তারপর প্লাস 4π মাইনাস 3π, তাই না? রাফ করে নিও, তাহলে অঙ্ক মূল জায়গাতে একটু সুন্দর দেখাবে আর কি। 12 না, 12 2 24, আচ্ছা সরি 1 সেকেন্ড, হ্যাঁ 24π, তারপর মাইনাস আর প্লাস 4π মাইনাস 3π। তাহলে এখানে বলো 24 4 28, 28 থেকে 3 গেলে হয় 25। আমি ক্যালকুলেশন ঠিক করছি কিনা একটু জানাইও। আর যদি তুমি এখানে, আচ্ছা এখানে তো প্লাস মাইনাস আছে, 2n π প্লাস মাইনাস আছে, হ্যাঁ তার যদি মাইনাস নাও, এটা কত জন্য ছিল, প্লাসের জন্য ছিল, তাই না? আর মাইনাস নিলে লসাগু 12, তাহলে 12 2 24 মাইনাস 4π মাইনাস 3π, ঠিক আছে? তাহলে বলো ডিয়ার স্টুডেন্টস, 24 থেকে 4 গেলে 20, 20 থেকে 3 গেলে 17, মাইনাস 17π/12। এবার একটু দেখে বলো তো, এই দুইটা মান, এই ক্যালকুলেশনটা দেখছো মোটামুটি বেসিকটা, এই দুইটা ভ্যালু এই রেঞ্জের মধ্যে, কোন রেঞ্জের মধ্যে, -π থেকে +π এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা একটু বলো তো কমেন্ট বক্সে, একটু করো, করে বলো আমাকে এখনই। আচ্ছা 7π/2, আচ্ছা 1 সেকেন্ড, আচ্ছা ওকে, আমি ঠিক লিখছি কিনা একটু বলো। n এর মান 1 হলে 2π প্লাস মাইনাস π/3 মাইনাস π/4, তাই না? সো যদি আমি প্লাসের মানটা নিই, 3 4 12, লসাগু 12, 12 2 এখানে হয়ে যায় 24, 24 প্লাস 4π মাইনাস 3π, তাই না? আচ্ছা 24 4 28, 28 থেকে 3 গেলে 5 25, আর মাইনাসটা নিলে বলো, হ্যাঁ পড়ে না, তাই না? এই তো পড়ে। রেঞ্জ হচ্ছে কোশ্চেনের শর্ত দিয়েছে কি, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এই শর্তের মধ্যে যে মানগুলো পড়বে সেগুলো নির্ণয় করতে বলছে। সো দেখো n এর ভ্যালু 1 এর মধ্যে এই শর্তের মধ্যে পড়ে না, গ্রহণযোগ্য হয় না, তো শিওর থাকে n এর মান -1 এর জন্য গ্রহণযোগ্য হবে না, বাট তাও আমাদেরকে এটা করতে হবে, শিওর থাকলে হবে না, অঙ্কের ক্ষেত্রে করতে হবে। যেহেতু n এর ভ্যালু, আরেকটা কথা বলি, n এর ভ্যালু 1 এর জন্য যেহেতু গ্রহণযোগ্য হয় না, n এর ভ্যালু 2 বের করা লাগবে না,
কারণ 2 এর জন্য গ্রহণযোগ্য হবে না, এটা হচ্ছে লজিক। ঠিক আছে, কারণ 2 এর জন্য কি হবে, আরও বড় মান আসবে, 2 এর জন্য আরও বড় মান আসবে, সো বড় মান হলে তো গ্রহণযোগ্য কীভাবে হবে। আচ্ছা, আর এন এর ভ্যালু 1 এর পর এন এর ভ্যালু -1 চাই। এগুলো কিন্তু এটা কিন্তু সৃজনশীলের 4 নম্বরের কোয়েশ্চেন, 4 মার্কের ফুল কোয়েশ্চেন এটা, এবং পরীক্ষা আসেই আসে। এবং এই অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল আসে বোর্ড পরীক্ষা পাবা, পূর্ণাঙ্গ 10 মার্ক আর 2টা এমসিকিউ, মনে রাখো। তো এন এর ভ্যালু -1 হলে তো +1 দ্বারা আমরা +1 যদি গ্রহণযোগ্য হয় নাই, তার মানে +2ও গ্রহণযোগ্য হবে না, এবং বাকি প্লাস সিরিজের বাকিটা আর করা লাগবে না। আর -1 এর জন্য এখন আমরা গ্রহণযোগ্য কি হয় কি হয় না সেটা আমরা দেখতে যাচ্ছি। দেখো, সো -1 এর জন্য n x -2 পাই, তো প্লাস মাইনাস π/3 -π/4, এবং এখানে যে দুটো মান আসে এই দুটো মানও গ্রহণযোগ্য হবে না। তাও আমরা একটু চেক করে দেখি মাইনাসের ক্ষেত্রে কি হয়। দেখো, ক্যালকুলেটার কই, শর্টকাটে বের করে নিই। আচ্ছা, ক্যালকুলেটার পাইতেছি না, দেখো আমি ম্যানুয়ালি করে নিই। তাহলে এখানে এই যে 4 তো 12 তো, তাহলে হবে -24 প্লাস হচ্ছে 4 -20 -3 -23 π/4, আর হচ্ছে মাইনাসের মান নিলে 24 সাথে 4 হলে 28, 28 সাথে 3 যোগ করলে 31 -31 π/12, 31 π/12। সো এই দুটো মান কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। সো এই যে মান গ্রহণযোগ্য হচ্ছে না, এন্ড এটাই হচ্ছে তোমার মূল কথা। সো তারপর লিখবে কি নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান এই দুটো মান গ্রহণযোগ্য হয়েছে, এই দুটা অ্যান্সার। নির্ণয় সমাধান π/12, -π/7 7 π/12, 2 কেন দিছি, 7 π/12 আর 7 π/12। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখন দেখো তোমরা যারা স্টিল কনফিউজড, আমি তাদের জন্য আরেকটা অঙ্ক করে দিব এখন, সেটা একটু সবাই মনোযোগ দাও। স্টিল যারা কনফিউজ, অঙ্কটা আসলে কোনো কনফিউশনের অঙ্ক না, সহজ অঙ্ক। তারপরে যারা স্টিল কনফিউজড তাদের জন্য আরেকটা অঙ্ক করাই দিই। দেখো, র্যান্ডামলি একটা অঙ্ক নেই। ওকে, দেখো 5 নম্বর সিরিজ থেকে একটা অঙ্ক নেই, 5 নম্বর সিরিজ থেকে। হ্যাঁ, 5 নম্বর সিরিজের অঙ্কের নিয়ম আবার চেঞ্জ হয়েছে, নতুন অঙ্ক সিরিজ, নতুন নিয়ম। দেখো, ওকে, 5 নম্বর সিরিজের অঙ্কগুলো দেখো, লক্ষ্য করো সবাই। 5 নম্বর সিরিজের ক্ষেত্রে পজের এই যে একটা পাওয়ার 2, এই নম্বর অঙ্কটা করব, একটা পাওয়ার 2 আর একটা পাওয়ার 1। সো মনে রাখবা যে রাশির ঘাত 2 তাকে যে রাশির ঘাত 1 সেটাতে কনভার্ট করব, এই হচ্ছে রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 কোন কেসে? ধরো যে সাইন এবং কজের ক্ষেত্রে একটার পাওয়ার 2 দেওয়া আছে আর একটার পাওয়ার 1 দেওয়া আছে। আবারও বলি, কি বললাম, সাইন এবং কজের এরকম একটা ত্রিকোণমিতির শর্ত দেওয়া আছে, যেখানে একটার পাওয়ার 2 দিছে আর একটার পাওয়ার 1 দিছে। সো তখন কি করবা, যেটার পাওয়ার 2 সেটাকে ওই যে সাইন স্কোয়ার সমান 1 প্লাস কজ স্কোয়ার, আর কজ স্কোয়ার সমান 1, যে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার, বা কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, এই সূত্র দিয়ে একটা থেকে আরেকটাতে কনভার্ট করবা। খুব নর্মাল কথা, খুব নর্মাল কথা। সো চলো দেখো অঙ্কটার পার্টে আমরা চাই। চলো তাহলে 5 এর 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5। এবার বলো, সাইন স্কোয়ার দ্যাট ইজ 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা। কি বললাম, কি করলাম এখানে বলো তো? সাইনের পাওয়ার 2, কজের পাওয়ার 1, তাহলে সাইনকে কজে কনভার্ট করতে হবে। যেটার পাওয়ার 2 সেটাকে যেটার পাওয়ার 1 সেই রাশিতে কনভার্ট করতে হবে, কারণ কজকে তো সাইনে কনভার্ট করতে পারতেছি না, এই জন্য সাইনকে কজে সহজে কনভার্ট করা যায় সেটা ইউজ করলাম। এবার বলো, 4 দ্বারা গুণ করে দেওয়া যায়, গুণ করে দাও। 4 মাইনাস 4 কজ স্কোয়ার থিটা
প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0 এবং বাকিটা নর্মাল যে ক্যালকুলেশনটা করা যায় সেটাই করতে হবে এবং সেই ক্যালকুলেশনের দিকে আমরা যাচ্ছি। দেখো যে মাইনাস 4 cos স্কোয়ার থিটা সাজাই লিখি, ওকে, প্লাস 4 cos থিটা মাইনাস 5 প্লাস 4 মাইনাস 1। এখন তুমি জানো যে কোনো ক্যালকুলেশনের আগেটা তো যোগ বিয়োগ করলাম, তাই না? এখন যে কোনো ক্যালকুলেশনের কেসে পাওয়ার যেটা 2 তার আগে মাইনাস থাকলে এই মাইনাসটা কী করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাই না? মাইনাসটা কমন নিয়ে শূন্যের সাথে বাদ দিয়ে দেওয়া হয়। তো মাইনাস কমন নিয়ে শূন্যের সাথে বাদ দিয়ে দেওয়া আর মাইনাস 1 দ্বারা গুণ করে দেওয়া মিনিং সেম। আবারও বলি, কি বললাম, মাইনাস 1 নিয়ে কমন নিয়ে শূন্যের সাথে বাদ দেওয়া আর মাইনাস দ্বারা গুণ করে দেওয়া মিনিং সেম। সো তাহলে চলো আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস দ্বারা লাইনটাকে গুণ করে দিই, চলো। আচ্ছা, ওকে, তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবং লাকিলি এখানে দেখবো যে খুব সুন্দর একটা সূত্র মিলে যায়, ওকে, খুব সুন্দর একটা সূত্র এখানে আসে। দেখো যে 2 cos থিটা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0, ওকে। এবং এই যে দেখো এই যে এটা সমান এটা, এটা সমান এটা, 1 স্কোয়ার সমান 1। এবং এই জায়গায় তুমি বলো এবার কি লেখা যায়, 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখছো, 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মিলছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, তাই না? 1 হচ্ছে বি। সো সেটা একটা সূত্র মিলে গেল এবং স্কোয়ারটা শূন্যের জন্য কি হয়ে যাবে ভাই, বাদ হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং এখান থেকে বলো এবার 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান হাফ লেখা যায়। এই পর্যন্ত ক্যালকুলেশন সবাই মোটামুটি বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু ইয়েস লেখো, বা বুঝতে পারছি সেটা একটু লেখো, ওকে। ফিজন পল সূর্য মেবি একটা অ্যান্সার, কি কি কনফিউশন আছে বলো। আচ্ছা, ও আচ্ছা, লাল কালার আবার ইউজ করছি, আমি ভুলে গেছি আসলে, দুঃখিত। ওকে, যতটুকু সহজ করে করা যায়। এখন কেউ যদি একদমই ক্লাসগুলো আগে ক্লাস না করে থাকো তাহলে তো তার ক্লাস বুঝতে একটু কষ্ট হবে, তোমরা একটু আগে ক্লাসগুলো কইরো, হ্যাঁ। আর বা যদি একদমই 9-10 ইকোনমিতে না করে থাকো তাহলে তো আমি তো এখন কোনো কঠিন সূত্র ইউজ করতেছি না। একটু বলো আমাকে, তোমরা একটু বলো এই পর্যন্ত কোনো কঠিন সূত্র ইউজ করছি কি না, ইয়েস অর নো বলো। এই পর্যন্ত কোনো কঠিন সূত্র কি আসলে ইউজ করছি? যদিও 2-1 যদি বলো যে বুঝি নাই, তাহলে এই কথাটার মিনিং কি? তাহলে এই পর্যন্ত একটু এই কঠিন সূত্র ইউজ করছি বা এমন কোনো লাইন করছি যেটা বা এত দ্রুত কি পড়াইছি যেটা তুমি বুঝতে পারবে না বা তোমাদের বোঝার জন্য আমার এফোর্ট কম, এটা একটু বলো যে আসলে এফোর্ট কি কম দেওয়া হচ্ছে নাকি বেশি দেওয়া হচ্ছে, নাকি যথেষ্ট এফোর্ট দেওয়া হচ্ছে তুমি যাতে ক্লাসেই ফুল পড়াটা বুঝে যাও, তার জন্য এফোর্ট আমি কম দিচ্ছি নাকি বেশি দিচ্ছি, সেটা একটু বলো। আচ্ছা, হ্যাঁ, ওই যে হাসান আর আরাফ, হ্যাঁ, এনের মান কোনো কোয়েশ্চেনে এটা কোয়েশ্চেনের শর্তের উপর ডিপেন্ড করবে। হইতে পারে 1 পর্যন্ত এনের মান 1 পর্যন্ত বের করার পরই অ্যান্সার চলে আসলো, হইতে পারে 2 পর্যন্ত বের করা লাগলো, হইতে পারে 3-তে যাওয়া লাগলো, 3-তে খুব কম যাওয়া লাগে, 2 পর্যন্ততেই ম্যাক্স যাওয়া হয়। আচ্ছা, ওকে ওকে, সো আচ্ছা, আলহামদুলিল্লাহ তোমরা এই কথাগুলো বুঝতে পারছো। প্রথম লাইনটাতে কি বললাম, পাওয়ার 2-কে পাওয়ার 1, এই যে কী করলাম বলো তো, পাওয়ার 2 যুক্ত রাশিকে আমরা পাওয়ার 1 যুক্ত রাশিতে কনভার্ট করলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ, যাক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এখানে কিন্তু শর্ত দেওয়া আছে এই কোয়েশ্চেনে, তাই না? -2π থেকে +2π থিটার শর্ত, এই জন্য এখানে কিন্তু অঙ্কটাকে একটু বুঝে করতে হবে। দেখো তো cos থিটা সমান হাফ, এর পরের পার্টে যায়। দেখো cos থিটা সমান যেহেতু হাফ বলেছে, ওকে, তাহলে হাফ কত ডিগ্রির জন্য বলো ডিয়ার স্টুডেন্টস? এবং এটা যদি রেডিয়ানে দিয়েছে তার জন্য রেডিয়ান ফরম্যাটে লিখবো। হাফ হচ্ছে cos 60 ডিগ্রি, মানে cos π/3, cos π/3। তো তাহলে বলো ডিয়ার স্টুডেন্টস, তাহলে cos থিটা সমান cos থিটা সমান cos আলফা হলে, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2nπ ± আলফা and belongs to z, থিটা ইকুয়াল টু 2nπ ± আলফা, ঠিক আছে? এবং এখানে দেখো এই যে n এর ভ্যালু এখানে কত থেকে কততে বলেছে বলো, মনে আছে? -2π থেকে +2π। সো দেখো, সুতরাং n ইকুয়াল টু, বা এখানে দেখো
n ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু এটা মান তো 0, যে প্লাস মাইনাস পাই বাই 3, এবং প্লাস মাইনাস পাই বাই 3 দুইটাই এই রেঞ্জের মধ্যে পড়ে, ভালো কথা। n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, ঠিক আছে? বলো তাহলে প্লাস নিলে 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ করলে 7, 7 পাই বাই 3, আর মাইনাস নিলে 3 দুগুণে 6, 6 সাথে 1 গেলে 5, 5 পাই বাই 3। তুমি এটা কি করবা, এটা তুমি মানে যত সুন্দর করে লিখতে পারো বা চাইলে লাইন বাড়ায় করতে পারো, এখন বেশি লাইন করে করতে কষ্ট লাগবে, আর এই যোগ বিয়োগ তুমি সব পারবা, সবাই পারে, ওকে ক্যালকুলেটর দিয়ে করতে পারে। আচ্ছা, সো n এর মান 1 এর জন্য দেখো এই যে আসি একটু পরে, n এর মান -1 হলে থিটা ইকুয়াল টু এই যে -2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। ওকে দেখো লজিকগুলো একটু বুঝো। n এর মান -1 হলে -1 ইন্টু 2 পাই -2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। সো এবার বলো এই প্লাসের সূত্র নিলে 3 লসাগু -6 প্লাস 5 -5, আর মাইনাসের সূত্র নিলে কি হয় বলো তো, -6 -1 -7 পাই বাই 3। তাহলে একটু লক্ষ্য করো তোমরা, এখানে দেখো n এর মান 1 এর জন্য 5 পাই বাই 3, দেখো 5 কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, মানে 1 পয়েন্ট সামথিং আসে, পাইয়ের সহগ 1 পয়েন্ট সামথিং, আর এখানে পাইয়ের সহগ 2 তে ভ্যালিড, 2 হচ্ছে ওই যে 1 পয়েন্ট সামথিং, এটা 2 এর থেকে কম, এই জন্যে এই ক্যালকুলেটর ছাড়াই তুমি এটা বের করতে পারতেছো আর কি, যে তাহলে 5 পাই বাই 3 এটা গ্রহণযোগ্য। আবার এখানে 7 পাই বাই 3 এটা কি আসে, এটা গ্রহণযোগ্য হয়? হয় না। কেন গ্রহণযোগ্য হয় না? কারণ 7/2 মানে 3 দুগুণে 6, 2 পয়েন্ট সামথিং আসে। সো পাইয়ের সহগ তো 2 পয়েন্ট সামথিং হয়ে গেলে এটা 2 পাইয়ের থেকে বড় হয়ে যাবে। সো এইভাবে ক্যালকুলেটর ছাড়াও তুমি দেখেই বুঝতে পারবা যে আসলে এটা ওই শর্তের বাইরে পড়ছে না ভিতরে পড়ছে। আর এখানে দেখো সেম লজিক, তাই না? তার মানে এখানে 5 পাই বাই 3 গ্রহণযোগ্য, আর এখানে -5 পাই বাই 3 গ্রহণযোগ্য। 7 পাই বাই 3 গ্রহণযোগ্য না, 7 পাই বাই 3 গ্রহণযোগ্য না, -7 পাই বাই 3 গ্রহণযোগ্য না। কিন্তু কথা হইলো যেহেতু এখানে একটা রাশি গ্রহণযোগ্য হয়েছে, এই জন্য n এর মান 1 থেকে n এর মান 2 দেখাইতে হবে। n এর মান -1 এ যেহেতু একটা রাশি গ্রহণযোগ্য হয়েছে, আমি কিন্তু শিওর না n এর মান -2 তে যে দুইটা ভ্যালু আসবে কেউই গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু তুমিও শিওর না, আমিও শিওর না। এই জন্য এখানে ওই পার্টটাও বের করতে হবে। অর্থাৎ n এর মান 1 এ দুইটা মানই গ্রহণযোগ্য, দুইটা মানের মধ্যে একটা মান গ্রহণযোগ্য হওয়ার কারণে n এর মান 2 দেখানো লাগবে। n এর মান -1 এর ক্ষেত্রে দুইটা মান আসছে, সেখানে একটা মান গ্রহণযোগ্য বলে n এর মান -2 দেখাইতে হবে। যদি তুমি n এর মান 2 যখন বের করবা, সেই শর্তে থিটা যখন বের করবা, যদি সেখানে দুইটা মানই অগ্রহণযোগ্য হয়, মানে গ্রহণযোগ্য না হয়, তাহলে আর পরে ক্যালকুলেশন করা লাগবে না। সো সেটাই দেখো শর্তে আসি। n এর মান 2 হলে n ইকুয়াল টু 2 হলে থিটা ইকুয়াল টু n এর মান 2 হলে যে 4 পাই প্লাস মাইনাস পাই বাই 3। সো প্লাস নিলে 3 4 12, 12 থেকে 1 গেলে 1 যোগ 13, 13 পাই বাই 3 গ্রহণযোগ্য না, আর মাইনাস নিলে 12 থেকে 1 গেলে 11, এটাও গ্রহণযোগ্য না। আর n এর মান -2 হলে থিটা ইকুয়াল টু -4 পাই -4 পাই প্লাস মাইনাস পাই বাই 3 দেখাইতে হবে কিন্তু এভাবে, হ্যাঁ। সো প্লাসের মান নিলে -12 -1 -13, প্লাসের মান নিলে -11, আর মাইনাসের মান নিলে -13। ওকে, তাহলে দুইটা মানে কিন্তু গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং নির্ণয়ের সমাধান কি কি আসছে দেখো। আগে প্লাসের মানগুলো থেকে কি আসছে, এই যে 5 পাই বাই 3 এটা গ্রহণযোগ্য হয়েছে। তারপর এখানে পাই বাই 3, আচ্ছা মাইনাসগুলো আগে লিখতে বলা হয়, হ্যাঁ। -5 পাই বাই 3 -পাই বাই 3 প্লাস পাই বাই 3 প্লাস 5 পাই বাই 3 প্লাস পাই বাই 3 প্লাস 5 পাই বাই 3। ওকে, এভাবে লিখে দিবা আর কি। দেখো মাইনাস প্লাস, তাই না, ছোট থেকে বড়র দিকে এভাবে একটা সিকোয়েন্স লিখতে বলা হয়, তুমি নর্মালি লিখে দিলেও সমস্যা নেই। ওকে, সো এখন বলো এই অঙ্কটা এখন একটু রিয়েলাইজেশনে আসছে কিনা বা বুঝার লেভেলে আসছে কিনা বলো। আচ্ছা, ওকে,
একজনে বলতেছে 1 মাস পর আনমিউট হইলাম। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন বলো ক্লিয়ার কিনা বলো। আচ্ছা আবির বলতেছো আরেকবার, ওকে বুঝতে পারছো। যারা আরেকবারের ক্ষেত্রে আমি আবার বলি, দেখো আমরা তাহলে অঙ্কটা একটু শর্টলি রিভিউ দিচ্ছি, আর ক্লাসের কী কী করাইছি এটা আমি ক্লাস কন্টেন্টটা ক্যাপশনে দিয়ে দিব। হ্যাঁ তো দেখো এখানে কি বললাম, ওকে 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 তো এই যে 5-এর 1 নম্বর কোয়েশ্চেন, 5-এর 2 নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে আমরা পাওয়ার 2 যুক্ত রাশিটাকে পাওয়ার 1 যুক্ত রাশিতে মানে সব করে ফেললাম। কনভার্ট করার পরে এই যে এখানে সূত্র হয়ে গেল, এরকম একটা শর্ত আসলো। শর্ত আসার পর এই cos থিটা সমান cos আলফার সূত্রটা অ্যাপ্লাই করলাম, তাহলে থিটার শর্ত চলে আসলো, এবং সেখান থেকে n এর মান 0 1 -1 2 -2 এই প্যাটার্নে চলে গেলাম, ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, ক্যালকুলেশন করে বাকি কাজটা করলাম, এরকম আর কি ব্যাপার স্যাপার। আচ্ছা ওকে, গ্রহণযোগ্য মান কীভাবে বুঝবো? ওই যে এই শর্তের মধ্যে কোয়েশ্চেনে যে শর্ত দিচ্ছে, দেখো কোয়েশ্চেনে বলছে -2π থেকে +2π থিটার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মানে এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে 300 -360 থেকে +360 এর মধ্যে যারা পড়বে তারা গ্রহণযোগ্য। এবং এটা কেমনে বুঝবা? কিছু না বুঝলে 300 এই যে অ্যাঙ্গেলগুলোর মান ক্যালকুলেটরে বের করে দেখো যে কোনটা কোনটা এটার মধ্যে পড়ে। এটা খুব সিম্পল পার্ট, এবং এই পার্টটা দিয়ে এই পার্ট দিয়ে কিন্তু বোর্ড এক্সামে কোয়েশ্চেন দিবে, মানে বোর্ড এক্সামে এটা দিয়ে 4 মার্কের একটা কোয়েশ্চেন পাবা। সাধারণ সমাধানের এই যে অঙ্কগুলো করাচ্ছি এখান থেকে 4 মার্কে গয় সৃজনশীলে গয় কোয়েশ্চেনটা পাবা, আর সেখানে যে কোয়েশ্চেনটা দিবে সেখানে এরকম শর্ত দিয়ে দিবে। ওকে, তো শর্ত দিয়ে দিলে তোমাকে অঙ্কটা নর্মালি এভাবে সলভ করে এই পার্টটা যে n এর মানের যে পার্টটা এখন আমরা করলাম এই ফুল পার্টটা তোমাকে আবার করতে হবে, মানে করতে ওই পরীক্ষা হলে করতে হবে, এরকম ফুল পার্ট করতে হবে, করে তারপর হচ্ছে অ্যান্সার মিলাইতে হবে। একটু সময় লাগে, বাট যেহেতু পরীক্ষার সময় একটু কম পাওয়া যায় বা যারা বেশি প্র্যাকটিস করে যায় তারা ভালো করতে পারে আর কি, তারা দ্রুত করে ফেলতে পারে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আমি আশাবাদী তোমরা কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা সো তাহলে আমরা এটার সাথে প্যারালাল আরেকটা কোশ্চেনে যাই। দেখো আচ্ছা 5-এর 1 করছি আমরা, 5-এর 2 3 নিয়ে একটা 5-এর BC নিয়ে একটা স্ক্রিনশট দিই। দেখো 5-এর BCD তিনটা নিয়ে, ঠিক আছে ওকে। তাহলে এই জায়গায় কি ঘটনা দেখো, 5-এর বি নম্বরটা করাই দিই। tan স্কোয়ার থিটা -2√3 of sec থিটা +4 = 0। তোমরা অনেকেই অঙ্কটা দেখে কনফিউজড হয়ে যাবা যে কেমনে করব না করব বুঝতেছি না, তাই না? তো এই জায়গায় আমরা এটাকে টেনকে সাইন এবং কজে কনভার্ট করে ফেলবো। দেখো যে tan স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা -2√3 sec মানে 1/cos থিটা +4 = 0। এবং এখানে বলি মাথায় রাখো এই জায়গায় cos কিন্তু 0 হইতে পারবে না, কারণ cos 0 হইলে সামথিং বাই 0 অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো এখানে cos 0 হইতে পারবে না, অর্থাৎ এই জায়গায় cos কাটাকাটি করতে পারবা। আচ্ছা দেখো তারপর এখন cos থিটা দ্বারা যদি তুমি এখানে ইয়ে করে দাও, লসাগু করে দাও, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা -2√3 4 ঠিক আছে, এটা আসছে তাই না বলো? আচ্ছা tan স্কয়ারকে 1 + sec স্কয়ার থিটা -1 দিয়েও পড়তে পারতাম, তখন আরেকটা অঙ্কটা ছোট হইতে হতো। আচ্ছা দুইটা নিয়মই দেখাবে অঙ্কটার ক্ষেত্রে। দেখো তাহলে বলো এবার cos তো 0 জন্য বাদ হয়ে যাচ্ছে, আর sin স্কয়ার এখানে cos এর পাওয়ার 1, তো এই sin স্কয়ারকে আমি 1 - cos স্কয়ার লিখব। sin স্কয়ারকে 1 - cos স্কয়ার লিখলাম, ঠিক আছে? sin স্কয়ারকে 1 - cos স্কয়ার লিখলাম। আচ্ছা ওকে, তো বলো এবার 1 আর তারপর হচ্ছে -2√3। আচ্ছা বলো 4 cos স্কয়ার থিটা -cos স্কয়ার থিটা, তাহলে 3 cos স্কয়ার থিটা -2√3 cos থিটা +1 = 0। এবার এটাকে মিডল টার্ম করবা, এই রাশিটাকে কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। এবং মিডল টার্ম কীভাবে করবা বলো? 3 একে 3, তাহলে √3 × √3
দেখো 3, আচ্ছা এই লাইনটা আমি ওই পাশে নিয়ে যাই, দেখো ওকে এই লাইনটাই ওই পাশে নিয়ে যাচ্ছি, দেখো চলো চলো দেখো অঙ্কটা কেমন মিলে, দেখো 3 cos স্কোয়ার থিটা মাইনাস √3 cos থিটা মাইনাস √3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখন বলো এখান থেকে 3 এবং √3 মধ্যে √3 কমন যায়। আচ্ছা এই জিনিসটাকে না এভাবে না, এটাকে আরও সহজ করে লেখা যায়, দেখো হোল স্কোয়ারের সূত্রে মিলানো যায়। দেখো √3 cos থিটা হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। বাহ চমৎকার, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তার মানে এটা লাগবে না এখানে। তার মানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই পেজে করে ফেলতে পারবো, বা √3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1। ওকে, তারপর কি হয় দেখো √3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√3, 1/√3। ওকে, 1/√3 জন্য তো কোনো মান নেই, তাই না? তো এই ক্ষেত্রে ভালো একটা ব্যাপার আসছে, দেখো 1/√3 জন্য কোনো মান কিন্তু এখানে নাই। তো সেক্ষেত্রে কেমনে করবা? সেক্ষেত্রে হচ্ছে বা cos থিটা সমান cos আলফা ধরে নিবা এবং ব্র্যাকেটে লিখবা যে ধরি cos আলফা ইকুয়াল টু 1/√3, এভাবে ধরে নিবা। সুতরাং থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, n বিলংস টু z, যেখানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/√3। এই হইল খেলা। অর্থাৎ আমরা এখানে যখন সূত্রটা অ্যাপ্লাই করব তখন যদি স্ট্যান্ডার্ড রাশি না থাকে, যেটার জন্য আমি স্ট্যান্ডার্ড সূত্র ইউজ করতে পারতেছি না, তাহলে তখন কি করব, সেটাকে এই সিস্টেমে যে সূত্রটা মিলবে রিলেভেন্টলি সেই সূত্রের জন্য cos আলফা ধরে নিয়ে তারপরে এর শর্তটাও দিয়ে দিব ব্র্যাকেটে, যে ধরি cos আলফা এটার মান হচ্ছে 1/√3, তারপর cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, সূত্র গেল লিখলাম এবং সেই জায়গায় আলফার ভ্যালু cos ইনভার্স 1/√3 আসছে। ঠিক আছে, তো এই হয়ে যাচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। ওকে, সো সবাই একটু বলো অঙ্কটা এখন ক্লিয়ার হয়েছে কিনা। দেখো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক পরীক্ষার জন্যে। নুরুল ইসলাম দীপু, এই সব অপ্রয়োজনীয় কমেন্ট কেন করতেছো? তোমার হচ্ছে আইডিয়া কিন্তু মিউট করে দেওয়া হবে বা বলে দেওয়া হবে মিউট করে দেওয়ার জন্য। ইটস লাইক হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ খুললেই হচ্ছে চান্স পেয়ে যাবা। আচ্ছা ওকে, আলফা সমান 1/√3 কেন? cos আলফা সমান 1/√3 ধরছো, তাহলে আলফা সমান cos ইনভার্স 1/√3 হবে। আচ্ছা না, এটা লেখা যাবে না, ইহা গ্রহণযোগ্য নয়, এটা লেখা যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখে নাও। ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে, গুড। সো এখন আমরা এর পরের অংশে যাব। দেখো আর তাহলে এখানে যে সি নাম্বার এবং ডি নাম্বার হোমওয়ার্ক, ঠিক আছে, একই নিয়মে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো চলো, 5 পরে 6 নম্বর কোয়েশ্চেন। চলো
5 এর পরে 6, 6 এর A 6 এর B, 6 এর A 6 এর B। সো এই 6 এর A 6 এর B এর কেস দেখো। আচ্ছা 6 এর A 5 10 স্কয়ার থিটা, 10 স্কয়ার এবং sec স্কয়ার। এই জায়গায় বলো sec কে 10 এ কনভার্ট করলে সুবিধা, কারণ তখন সূত্র মিলানো যায়, কারণ 10 এর সূত্র আছে, অর্থাৎ 5 10 স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার মানে 1 প্লাস 10 স্কয়ার থিটা মাইনাস 11 ইকুয়াল টু 0। sec স্কয়ার মানে 1 প্লাস 10 স্কয়ার থিটা। সো দেখো 5 10 স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 10 স্কয়ার থিটা মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে বলো, হ্যাঁ আচ্ছা মাইনাস 11 ডান পাশে রাখি। তাহলে বলো 5 10 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, তাহলে 4 10 স্কয়ার, 11 প্লাস 1 দ্যাট ইজ 12, মাইনাস 1 এ পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 10 স্কয়ার 10 থিটা প্লাস মাইনাস √3 সমান 10 কত ডিগ্রি বলো তো? 10 60 ডিগ্রি, 5/3। ঠিক আছে, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। অ্যান্সার n পাই প্লাস মাইনাস 5/3। ঠিক আছে, ওকে। হ্যাঁ লেকচার শেষে ইনশাল্লাহ। এটা ওকে কিনা বলো কমেন্ট বক্সে, ওকে কিনা দ্রুত বলো, ফার্স্ট ওকে কিনা বলো। আর সুন্দর একটা অঙ্ক। ওকে তাই না, গুড। আর বি নাম্বারটা তো sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার দিবা, তারপর মিডল টার্ম করবা। ওকে 1 প্লাস 10 স্কয়ার দিয়ে মিডল টার্ম করে ফেলা ট্রাই করো। হ্যাঁ 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার দিয়ে মিডল টার্ম হয়ে করলে অ্যান্সার চলে আসবে। সো 6 এর বি এটা হোমওয়ার্ক। ঠিক আছে, 6 এর বি নাম্বারটা হোমওয়ার্ক। আচ্ছা বি নাম্বারটা হোমওয়ার্ক। আচ্ছা তারপর দেখো ওকে দেখো 6 এর সি আর 6 এর সি 7 এর এ 7 এর বি, এই যে কোশ্চেন তিনটা কোশ্চেন দেখো 6 এর সি 7 এর এ 7 এর বি। দেখো 6 এর সি এর কেসে 6 এর সি 10 স্কয়ারকে sin স্কয়ার বাই cos স্কয়ারে কনভার্ট করবা, cosec স্কয়ারকে সেম কথা 1 বাই cos স্কয়ারে কনভার্ট করবা। ঠিক আছে, তারপর অঙ্ক মিলাবা। দেখো আমি একটু করে দিই। 10 স্কয়ার মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, cosec স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এখন এখান থেকে যেটা বলা যায়, এখান থেকে যেটা বলা যায় যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এখানে লসাগু হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে উপরে এখানে sin স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস 3 শূন্য জন এটা বাদ হয়ে যাবে। তো তারপর sin স্কয়ারকে cos স্কয়ারে নিতে হবে। দেখো sin স্কয়ার থিটা খুব সুন্দর একটা অঙ্ক, 3 cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে সো এরপরে sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তারপর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর দেখো আমরা এটাই লাস্ট অঙ্ক আজকের, এরপর করাবো না, এটাই লাস্ট অঙ্ক। দেখো
দেখো এরপরে কি ঘটনা ঘটে, এরপর হচ্ছে বলো, আচ্ছা এটা কজ স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কজ স্কোয়ার হোল স্কোয়ার। তো এরপর তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 5 কজ স্কোয়ার থিটা প্লাস 1 হবে না বলতে, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ও আচ্ছা, এক সেকেন্ড, আমি তো এখানে একটা ভুল করছি। এই প্লাস 1-এর লসাগুটা তো আমি করি নাই। প্লাস 1-এরটা হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। ওকে, হ্যাঁ, তাহলে অঙ্কটা তো একটু চেঞ্জ হয়ে যাবে। 1-এর পার্টটা তো করিনি, এই জন্য দেখতেছিলাম যে অদ্ভুত দেখাচ্ছে অঙ্কটা। সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, সো সাইন টু দি পাওয়ার 4 থিটা, তারপর হচ্ছে আমাদের এখানে, আচ্ছা দেখো, ওকে দেখো আমরা এরপরে পটে যাই, একটু বড় হবে অঙ্কটা, বা বড় না অ্যাকচুয়ালি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো তাহলে কি হয়, এখানে যদি এর আগে একটা সূত্র করে ফেলা যেত তাহলে অঙ্কটা বেশি ভালো হইতো। টেন স্কোয়ার সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার। হ্যাঁ, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3, সবগুলোকে যদি আমি সাইনে নিয়ে যাই এটা ভালো হয় মনে হয়। কজ স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে, সো তারপর দেখো, আচ্ছা এখন বোধ হয় অঙ্কটা কারেক্ট পথে যাচ্ছে। সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 0। সো প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বাদ চলে যাচ্ছে, কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো, হ্যাঁ অঙ্কটা এখন ঠিক হয়ে গেছে, দেখো। ওকে, সো এই পেজে চলো, এই যে পার্টটুকু আসলো আমরা এটাকে একটু স্ক্রিনশট দিয়ে ওই পেজে নিয়ে যাই। দেখো ভালো একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক, ভালো লাগছে। দেখো এরপর এখানে অঙ্কটাকে কি করা যায়, দেখো, হ্যাঁ 3 প্লাস 1 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, দেখছো মিলে গেছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4 প্লাস সাইন থিটা প্লাস মাইনাস √3/2 সমান সাইন 60 ডিগ্রি, সাইন প্লাস মাইনাস π/3, সাইন 60 মান হচ্ছে এত। সাইন থিটা সমান এত হইলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফার মান হচ্ছে প্লাস মাইনাস π/3, n বিলংস টু জেড। এই প্লাস মাইনাসের সাথে মাইনাসটা প্লাসটা করলে এভাবে আসবে। অঙ্কটা ক্লিয়ার কিনা বলো, এখন বুঝতে পারছো আশা করি। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, অঙ্কটা বুঝছো কিনা বলো। ওকে, আচ্ছা ওকে, অঙ্কটা ক্লিয়ার হয়েছে সবার, বলো একটু। মাইনাসটা কই, এই যে প্লাস মাইনাসের সাথে প্লাসে গুণ করলে প্লাস মাইনাস হয়, মাইনাস 1 টু দি পাওয়ার n আসে π/3 আসছে। ওকে
ক্লিয়ার, তাই না? গুড। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে আজকের মতো করে এখানে রাখি। আর নেক্সট আজকে অনেকগুলো অঙ্ক করাইলাম টানা, বাহ, অনেকগুলো অঙ্ক করানো হয়েছে, তাই না? বেসিক থিওরি সহ আলোচনা করে করে অনেকগুলো লেকচার স্লাইড গিয়েছে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি করব বলো? নেক্সট ক্লাসে আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাস নেক্সট থার্সডেতে ইনশাল্লাহ হবে, লাস্ট থার্সডে। আর হচ্ছে আমাদের আইডিটা একটু চেক করে নিব, এখানে একটা বেশ ভালো রকম একটা সারপ্রাইজড সিস্টেম দেওয়া আছে, মানে ফ্যাসিলিটিস দেওয়া আছে একদম ফর দ্য ফার্স্ট টাইম, এবং আগামী 1 বছরে এই সুবিধা দেওয়া হবে না এরকম প্যাটার্নে। সো সেটাতে দেখো এই অপরচুনিটি গ্র্যাব করা যায় কিনা, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস এবং হচ্ছে আগামী থার্সডে, এই ফ্রাইডেতে না, আগামী থার্সডে আমরা সপ্তাহে একটা করে এখন ক্লাস নিচ্ছি আসলে। আর একটা ক্লাস বা 2টা ক্লাসে অতটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে 7.2 এর বইয়ের অঙ্ক যা যা আছে আমি সেগুলো শেষ করে দিব। আর একটা ক্লাস নিব, এই ক্লাসে হচ্ছে আমাদের 7.1 এর কিছু অংশ, আমাকে যেহেতু 6টা ক্লাসের বরাদ্দ সিস্টেম, সো 6টা ক্লাসে যেহেতু ক্লাস লিমিট, সেই জন্য তোমাদের তো বিশাল সিলেবাস শেষ করতে হবে, 10 মিনিটও কিছু করার নাই। ফার্স্ট সেকেন্ড দুইটা মিলে বিশাল সিলেবাস শেষ করতে হবে। সো ওই জন্যে অনেক ক্লাস নিলে পরে গিয়ে লাস্টে গিয়ে তো কিছু করা যাবে না, বুঝছো? সো ওই জন্য মানে এই প্যাটার্নটা নেওয়া, তো সেটা একটু ফলো করতে হবে আর কি, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, আমাদের জন্য একটু দোয়া করবো যেন আমি সুস্থ থেকেও তোমাদের সাথে যে কয়টা ক্লাস নিব বা যে 1-2টা অধ্যায় নিব সেগুলো যেন নিতে পারি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।